নিউটনের যে ফোর্স ইকুয়েশন বা নিউটনের যে মেকানিক্সের ল এবং নিউটনের গ্র্যাভিটেশনের ল এলো, সেই সমস্ত ল এর মধ্যে গ্যালিলিয়ান রিলেটিভিটির যে টাইম বা অ্যাবসলিউট টাইম, সেইটাই সেই টাইমটাকেই সবাই ধরে সমস্ত অঙ্ক টঙ্ক করছে, সব থিওরি করছে এবং সমস্ত এক্সপেরিমেন্টস করছে, এবং সেই সব এক্সপেরিমেন্টের রেজাল্ট ঠিকঠাক মতো মিলছে, অবজারভেশনের সাথে থিওরির রেজাল্ট ঠিক ঠিক ট্যালি করছে। এইভাবে চলতে চলতে যখন নেক্সট 200-250 বছর বা 150-200 বছর ধরে যখন এই সমস্ত মেকানিক্স এর ল, গ্র্যাভিটির ল, ইলেকট্রোম্যাগনেটিজমের ল সমস্ত ডেভেলপ হয়েছে, অবজারভেশনাল অ্যান্ড থিওরিটিক্যাল, এগুলো করে করে ইভেন্চুয়ালি দেখা গেল বাই দ্য টাইম ম্যাক্সওয়েল অ্যান্ড হার্টজ কেম, দেখা গেল যে ইলেকট্রোম্যাগনেটিজমের যে থিওরি, যেখান থেকে একটা ওয়েভ ইকুয়েশন ইত্যাদি আসে, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এক্সিস্টেন্স বোঝা গেল, ইভেন্চুয়ালি লোকে বুঝলো যে সেটাই হচ্ছে লাইট বলতে আমরা যাকে দেখছি, বা মানে লাইট বলতে যে জিনিসটা, সেটা হচ্ছে আসলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং তার একটা প্রোপাগেশন স্পিড আছে এই অবধি। এবং এই অবধি যে লোকে যখন ডেভেলপ করে এসছে, সেখানে টাইম বলতে ওই গ্যালিলিয়ান রিলেটিভিটির অ্যাবসলিউট টাইমের কথাই লোকে জানে। কাজেই ওই বাই দ্য টাইম ম্যাক্সওয়েলস থিওরি কেম, তখন তার মানে ইলেকট্রোডাইনামিক্স এর ফুল ফ্লেজেড থিওরি রয়েছে, মেকানিক্স এর ফুল ফ্লেজেড থিওরি রয়েছে, গ্র্যাভিটেশনের ফুল ফ্লেজেড থিওরি রয়েছে, এবং সব জায়গাতেই গ্যালিলিয়ান রিলেটিভিটির অ্যাবসলিউট টাইমকে ব্যবহার করা হচ্ছে। এবার যেই এই ফুল ফ্লেজেড থিওরি গুলো রয়েছে, তখন ফিজিসিস্টরা চেষ্টা করছে কি সেই থিওরি গুলোর মধ্যে কি কি সিমেট্রিজ রয়েছে, কি কি কনজারভেশন লজ রয়েছে, এইগুলোকে ক্রস চেক করার। সিমেট্রিজ মানে কি তার ডিটেলস গুলো আমরা পরে দেখবো। সিমেট্রি মানে ধরো এই যে একটা ফ্রেম থেকে আমি দেখছি, একটা একটা ইনার্শিয়াল ফ্রেম থেকে তুমি যদি সেখান থেকে একটা অন্য ইনার্শিয়াল ফ্রেমে চলে যাও, মেকানিক্স এর এক্সপেরিমেন্টস এর রেজাল্টস গুলো একই থাকার কথা, তাই তো? যে তুমি বাড়িতে বসে একটা বল গড়িয়ে দিলে যা কাজ করবে, যা তুমি দেখতে পাবে, দুটো বলের কলিশনে যা দেখতে পাবে, তুমি যদি একটা একটা ইউনিফর্মলি মুভিং ট্রেনের মধ্যে দুটো বল গড়িয়ে দাও, তাহলে একইভাবে কাজ করবে। মানে ঘরে বসে ক্যারাম খেললেও ক্যারামে যেভাবে খেলতে পারবো, একটা ইউনিফর্মলি মুভিং ট্রেনের মধ্যে সেই একইভাবে খেলতে পারবো, ল অফ কলিশন গুলো একইভাবে কাজ করবে। এটা তাহলে এই যে ল অফ কলিশন মানে কি, বেসিক্যালি আমি মোমেন্টাম কনজারভেশন, কাইনেটিক এনার্জি, এই মেকানিক্যাল এনার্জি কনজারভেশন, এইসব জিনিসের কথা বলছি। এইগুলো তার মানে বিভিন্ন ইনার্শিয়াল ফ্রেমে, মানে বিভিন্ন রিলেটিভ ভেলোসিটির যে ফ্রেম, ইনার্শিয়াল ফ্রেম আলাদা মানে কি, আমি বসে আছি, আমার রেসপেক্টে ইউনিফর্মলি যে মুভ করছে, সে আমার রেসপেক্টে একটা আলাদা ইনার্শিয়াল ফ্রেম। আলাদা ফ্রেম মানে আমার রেসপেক্টে তার একটা রিলেটিভ ভেলোসিটি থাকে, তবে আলাদা ফ্রেম হয়। এই কথাটা ওই ভিডিওতে আছে, দেখবে। তো এই যে আলাদা আলাদা ফ্রেমে মেকানিক্স এর ল গুলো একই রকম থাকবে, এটা হচ্ছে মেকানিক্স এর একটা সিমেট্রি। তার মানে আন্ডার গ্যালিলিয়ান যে ফ্রেম ট্রান্সফরমেশন, আন্ডার গ্যালিলিয়ান রিলেটিভিটি বক্তব্যটা কি, যে একটা ইনার্শিয়াল ফ্রেম থেকে আরেকটা ইনার্শিয়াল ফ্রেমে তুমি যদি গ্যালিলিয়ান রিলেটিভিটি ল অনুযায়ী যাও, অর্থাৎ টাইমটা সেম থাকবে, আর পজিশনটা এক্স মাইনাস ভিটি এইভাবে ট্রান্সফর্ম করবে, বা এক্স প্লাস ভিটি এভাবে ট্রান্সফর্ম করবে, তাহলে আমার মেকানিক্স এর স্ট্রাকচার বদলাবে না, মেকানিক্স এর সমস্ত রেজাল্ট গুলো, এক্সপেরিমেন্টাল রেজাল্ট গুলো সেম থাকবে। তাহলে এইগুলো এই ফাইন। এবার এইটা লোকে মেকানিক্স এ, গ্র্যাভিটেশনে, প্ল্যানেটারি মোশনে সব জায়গায় চেক করেছে। এই একই জিনিস লোকে তখন আশা করলো, যখন ইলেকট্রোম্যাগনেটিজমের থিওরি ডেভেলপ হলো, যেটা মেকানিক্স এর থেকে বেশ মার্কলি আলাদা ধরনের একটা থিওরি। দেখো ফিজিক্সের অন্যান্য যে সমস্ত থিওরি, ধরো সাউন্ড ওয়েভের প্রোপাগেশন বলো, বা ধরো তোমার এই যে সারফেস টেনশন কি ভিসকসিটি, বা এই ধরনের যেসব জিনিস তোমরা ফিজিক্সে আগে পড়েছো, বা গ্র্যাভিটি, সেগুলো ঘুরে ফিরে তো আসলে সবই লজ অফ মেকানিক্স, তাই না? তুমি সেই ফোর্স ইকুয়েশন করছো, এনার্জি ব্যালেন্স করছো, এইসব করছো বসে বসে। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিজম কিন্তু, ইলেকট্রোম্যাগনেটিজম মেকানিক্স কিছু কিছু রয়েছে, চার্জ পার্টিকেলের উপর ফোর্স পড়বে, হ্যাঁ না, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিজমের কোর প্রিন্সিপাল গুলো কিন্তু ঠিক মেকানিক্স নয়। মানে কোথায় চার্জ রাখলে কত ইলেকট্রিক ফিল্ড, কত ম্যাগনেটিক ফিল্ড, এটা কিন্তু মেকানিক্স এর ল তোমাকে বলে দিচ্ছে না, তাই না? ফোর্স আসার পরে চার্জ পার্টিকেলের উপর কতটা ফোর্স, তাতে কি অ্যাক্সিলারেশন, সে তো মেকানিক্সই হবে। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিজমের কোর থিওরি যেটা, যে ধরো তোমার ওই যে গসেস ল, কি তোমার কি নাম, ওই যে অ্যাম্পিয়ার্স ল, হ্যাঁ, ওই ওই সমস্ত যে ল গুলো, সেগুলো কিন্তু মেকানিক্স থেকে আসছে না, সেগুলো অন্য জায়গা থেকে আসছে, সেগুলো ইন্ডিপেন্ডেন্ট জিনিস। তার মানে ওটা একটা আলাদা ফর্মালিজম, আলাদা থিওরি ইলেকট্রোম্যাগনেটিজম, তাই না? সেটা ঠিক নিউটনিয়ান মেকানিক্স নয় আর কি। যেমন সারফেস টেনশন বা তুমি যখন ভিসকসিটি বলছো, তখন চ্যাপ্টারটা শুরুই হচ্ছে যে অমুক জিনিসের উপর তমুক হলে কত ফোর্স পড়বে, সেই ফোর্সটা কার সাথে প্রপোর্শনাল, এইসব মানে প্রথমে তুমি একটা ফোর্স ইকুয়েশন লিখে শুরু করছো। ইলেকট্রোম্যাগনেটিজম কিন্তু তা নয়, তাই না? তুমি প্রথমে দেখাচ্ছ যে চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কত ম্যাগনেটিক ফিল্ড হবে, কি কত কারেন্ট হবে, কি কত ইলেকট্রিক ফিল্ড হবে, এইসব বার করা হচ্ছে। তার মানে এটা মার্কলি ডিফারেন্ট থিওরি। তাহলে হুম। এই ডিফারেন্ট যে নতুন টাইপ অফ থিওরিটা তৈরি হলো, সেটাতে লোকে ভাবলো যে তাহলে গ্যালিলিয়ান যে রিলেটিভিটি ল, বা এই যে ইনার্শিয়াল ফ্রেম একটা থেকে আরেকটাতে যাওয়ার যে ল, সেই ল অনুযায়ী আমরা ট্রান্সফার করে দেখি যে কি দাঁড়াচ্ছে।
যে সেই মানে একটা ইনার্শিয়াল ফ্রেমে যেমন আমার ম্যাক্সওয়েল থিওরি যা ম্যাক্সওয়েল ইকুয়েশন লেখা আছে, আমি যদি গ্যালিলিয়ান নিয়ম অনুযায়ী অন্য ফ্রেমে যাই, মানে এক্স গোয়িং টু এক্স মাইনাস ভিটি এরকম যদি চেঞ্জ করি এবং টিটাকে যদি টি থেকে টি প্রাইম একই রাখি, টি সমান সমান টি প্রাইম রাখি, তাহলে আমার ইকুয়েশনস গুলো একই থাকার কথা এটা লোকে এক্সপেক্ট করেছিল। কিন্তু দেখা গেল সেই এক্সপেকটেশনটা থিওরিটিক্যালিও ম্যাচ হলো না। আর এক্সপেরিমেন্টেও কিছু কিছু বিভিন্ন রকম ইলেকট্রোম্যাগনেটিজমের যে এক্সপেরিমেন্ট, সেখানে দেখা গেল কিছু কিছু জায়গায় আমার স্ট্যান্ডার্ড গ্যালিলিয়ান রিলেটিভিটি ট্রান্সফরমেশন লাগালে ঠিক ঠিক জিনিস আসছে না, মানে একই রকম রেজাল্ট আসছে না, উল্টো পাল্টা আসছে। এই জায়গাটাতে ধীরে ধীরে ডিসক্রিপেন্সিটা আসতে শুরু করে এবং ইভেনচুয়ালি দেখা গেল যে তুমি লাইটের স্পিড যদি আমি মাপার চেষ্টা করি, যে লাইটের স্পিডটাকে আমি যদি মাপতে চেষ্টা করি, লাইট সম্বন্ধে কি ভাবা হতো যে লাইট একটা ইথার মিডিয়ামের মধ্যে দিয়ে ট্রাভেল। মাইকেলসন-মোরলি এক্সপেরিমেন্ট। হ্যাঁ, মাইকেলসন-মোরলে এক্সপেরিমেন্টের ভিতরের গল্পটা ওটা দেখবে তোমরা যদি বাইজার ফাইজার যে কোনো বই থেকে পড়ে দেখতে পারো, বেশ ডিটেলসে ভালো সুন্দর লেখা আছে। ইনফ্যাক্ট বাইজারের যে মডার্ন ফিজিক্স, সেখানে ওইটা ঠিকঠাক ভালো সুন্দর ডেসক্রিপশন আছে, ওখান থেকে পড়ে দেখে নিও, মানে জাস্ট ফর হিস্টোরিক্যাল রেফারেন্স, যে জানা দরকার যে ব্যাপারটা কি, ঠিক আছে, সেটা পড়ে দেখে নিতে পারো। তো সেইখান থেকে দেখা গেল তার মানে যে লাইটের স্পিড, যে আমার গ্যালিলিয়ান রিলেটিভিটি কি বলে, যে তোমার একটা ফ্রেমে বসে তুমি যদি মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে টর্চ মারো, তাহলে লাইটের যে স্পিড মাপবে, আর তুমি যদি ট্রেনের ভিতরে দাঁড়িয়ে টর্চ মারো, তাহলে গ্যালিলিয়ান রিলেটিভিটি আশা করে কি, যে ট্রেনের স্পিডের সঙ্গে টর্চের থেকে বেরোনো ফোটনের স্পিডটা যোগ হবে। মাঠে দাঁড়ানো লোক দেখবে যে আমি যে ফোটনটা ছাড়লাম, মাঠে দাঁড়িয়ে লোকটা যে টর্চ মারলো, সেই টর্চ থেকে বেরোনো ফোটনের স্পিড যদি সি হয় মাঠে দাঁড়ানো লোকটার কাছে, আর ট্রেনে দাঁড়িয়ে, ট্রেনটা ধরো একটা ভি স্পিডে চলছে, সেই ট্রেন থেকে যদি লোকে ওই ট্রেনের দিকেই একটা, ট্রেনের চলার দিকেই যদি একটা লাইট বাল্ব জ্বালায় বা একটা টর্চ মারে, তাহলে যে ফোটনটা বেরোবে, মাঠে দাঁড়ানো লোকটা তাহলে কি দেখার কথা, ট্রেনের স্পিড ভি প্লাস ফোটনের স্পিড সি, এই ভি প্লাস সি স্পিডটা দেখার কথা মাঠে দাঁড়ানো লোকটার, ভেলোসিটিটা যোগ হয়ে যাবে বা বিয়োগ হয়ে যাবে। এবার সেটাই ওই মাইকেলসন-মোরলে এক্সপেরিমেন্টে দেখা গেল যে সেটা হচ্ছে না। মানে মাঠে দাঁড়ানো লোকটা নিজের টর্চ থেকে বেরোনো ফোটনের স্পিড অফ সি দেখছে, ট্রেনের মধ্যে থেকে যে লোকটা টর্চ মারছে সেই ফোটনের স্পিডটাকেও সি দেখছে, মাঠে দাঁড়ানো লোকটাই দেখছে, যেটা গ্যালিলিয়ান রিলেটিভিটি অ্যালাউ করে না। গ্যালিলিয়ান রিলেটিভিটি বলে ভেলোসিটিটা যোগ বা বিয়োগ হওয়ার কথা, তাই না? সোর্সের যে স্পিড আর সোর্স থেকে বেরোনো ফোটনের যে স্পিড, সেই স্পিডটা অ্যাড আপ বা সাবট্রাক্ট করার কথা, যেটা হচ্ছে না। এই যে আমি মাঠে দাঁড়ানো লোকটার টর্চ মারা আর ট্রেনে দাঁড়ানো লোকটার টর্চ মারার কথা বললাম, এইটারই মোর ইলাবোরেট ভার্সন হচ্ছে তোমার মাইকেলসন-মোরলে এক্সপেরিমেন্ট। এই যে ভেলোসিটিটা যোগ হচ্ছে কি হচ্ছে না, এটা চেক করার একটা এক্সপেরিমেন্ট। বুঝতেই পারছো, মাঠে দাঁড়িয়ে টর্চ মেরে সেই টর্চের ফোটনের স্পিড মাপা তো সম্ভব নয়, ফোটনের স্পিড তো বেশ ঝামেলা করে মাপতে হবে। ওই এমন এক্সপেরিমেন্ট ডিজাইন করতে হবে যাতে ওই স্পিডের ভেরিয়েশনটা ধরা পড়ে, ঠিক আছে? সেই জন্য সেই ইঞ্জিনিয়ারিং এর ডিজাইনটা হচ্ছে মাইকেলসন-মোরলে এক্সপেরিমেন্ট। তার ভিতরের কোর প্রিন্সিপালটা হচ্ছে ওই সি আর সি প্লাস ভি দেখবো কি দেখবো না। দেখা গেল যে মাইকেলসন-মোরলে এক্সপেরিমেন্ট করে যে ওই লাইট স্পিডের ওই চেঞ্জটা ধরা পড়ছে না, সমস্ত ইনার্শিয়াল ফ্রেমের লোকই ওটাকে সেম দেখছে। এবার কিছু কিছু লোক আইডিয়া অলরেডি করেছিল যে আমার, মানে ইনফ্যাক্ট লরেঞ্জের যে লরেঞ্জ আইনস্টাইন পিকচারে ঢোকার অনেক আগেই লরেঞ্জ বলে একজন এই ইলেকট্রোম্যাগনেটিজমের যে ইকুয়েশনস গুলো রয়েছে, ম্যাক্সওয়েল ইকুয়েশনস গুলো, সেগুলো নিয়ে ও নাড়াচাড়া করতে গিয়ে দেখেছিল যে আমি যদি গ্যালিলিয়ান রিলেটিভিটির ট্রান্সফরমেশন গুলো না ব্যবহার করে অন্য কোনো ট্রান্সফরমেশন ব্যবহার করি, তাহলে ল গুলো ইনভেরিয়েন্ট থাকছে, মানে ল গুলো বদলাচ্ছে না। আমি যেখানে নিউটনিয়ান মেকানিক্স এর যে ল, সেখানে গ্যালিলিয়ান রিলেটিভিটির ইকুয়েশন গুলো বসালে দেখা যাচ্ছে নতুন ফ্রেমের ইকুয়েশন গুলো আগের ফ্রেমের ইকুয়েশনের মতোই দেখতে থাকছে। তাহলে নিউটনিয়ান মেকানিক্স এর ল গুলো ফ্রেম টু ফ্রেম, এক ইনার্শিয়াল ফ্রেম থেকে আরেক ইনার্শিয়াল ফ্রেমে তুমি যদি গ্যালিলিয়ান রিলেটিভিটির ল ব্যবহার করে যাও, তাহলে দেখা যাচ্ছে নিউটনিয়ান মেকানিক্স আইডেন্টিক্যাল থাকছে, একই থাকছে সব ইনার্শিয়াল ফ্রেম। কিন্তু এই ইলেকট্রোডাইনামিক্সটা আইডেন্টিক্যাল থাকছে না। তখন লরেঞ্জ ভাবলো আমি উল্টো দিক থেকে দেখি, যে আমি ডিমান্ড করি যে ইকুয়েশন গুলো আনচেঞ্জ থাকবে এবং করে ক্রস চেক করি যে কিরকম ট্রান্সফরমেশন বসালে ওটা আনচেঞ্জ থাকে। লরেন্স ট্রান্সফরমেশন। মানে আমার কাছে ইকুয়েশন গুলো রয়েছে, আমি একটা অন্য ফ্রেমে প্রাইম দিয়ে সমস্ত ইকুয়েশন গুলো লিখলাম, লিখে আমি উল্টো দিক থেকে ব্যাক ক্যালকুলেট করে দেখতে চাইলাম যে কিরকম কিরকম ট্রান্সফরমেশন এক্স ওয়াই জেড এবং টির হলে প্রাইম ফ্রেমের ইকুয়েশন ম্যাক্সওয়েলস ইকুয়েশন আর আনপ্রাইম ফ্রেমের ম্যাক্সওয়েলস ইকুয়েশনের চেহারা একই থাকবে। এখান থেকে ও ব্যাক ক্যালকুলেট করে ট্রান্সফরমেশনের ল গুলো বার করেছিল, যে জন্য ওগুলোর নাম লরেন্স ট্রান্সফরমেশন, ঠিক আছে? কিন্তু তাতে দেখা গেল টাইমটাতে একটা চেঞ্জ হচ্ছে, টাইম টি আর টি প্রাইম সমান থাকছে না। এটাতে সকলে ভীষণ ক্ষেপে উঠলো, না এটা হবে না, টাইম আবার আলাদা, এটা তো মানে নেই, এটা লোকে মানে বুঝতে চায় না, তাই না? ফ্লো অফ টাইম তো তার আগে 2000 বছর ধরে লোকে জানে যে ইটস দ্য সেম ফর এভরিওয়ান। সেটা হঠাৎ করে যদি একটা ল এসে বলে চেঞ্জ করে দাও, এবং সেটা লরেঞ্জও সেটা চায়নি যে মানে এরকম এরকম, না না এটা কি করে হচ্ছে, এটা কিছু একটা হাবিজাবি আসছে, এরকমটা ওরা ভেবেছিল। এইবার কিন্তু লরেন্স ট্রান্সফরমেশনের ল গুলো তাহলে এখন একভাবে বেরিয়ে এক জায়গায় কোথাও লেখা হয়ে পড়ে আছে,
লোকে ওটাকে ইগনোর করছে কেন? কারণ ওইটা ধরতে গেলে এই যে ইটার্নাল টাইমের যে অ্যাবসলিউট টাইমের কনসেপ্টটাতে হ্যাম্পার হচ্ছে, যেটা ভীষণভাবে লোকের আপত্তি, যে না সেটা তো আমরা তো অ্যাকচুয়ালি কি দেখো কোনো এক্সপেরিমেন্ট তো ওটাকে দেখাচ্ছে না, একমাত্র এই লাইটের এই এক্সপেরিমেন্ট ছাড়া অন্য কোথাও ওটা খুব একটা চোখে পড়ে না, তাই না? তার আগে সমস্ত যে মেকানিক্স বলো, গ্র্যাভিটি বলো, হ্যান বলো, ইলেকট্রোম্যাগনেটিজম, খুটখাট জিনিসপত্র সেগুলো সব মিলেছে সুন্দর। হঠাৎ করে একটা লাইটের স্পিড মাপতে গিয়ে এটাতে খুব বেশি ডিফারেন্স চোখে পড়ছে, মানে খুব বেশি ডিসক্রিপেন্সি চোখে পড়ছে। ঠিক আছে, তার ফলে লোকে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম হাজ ফজ থিওরি টিওরি কষে চেষ্টা করেছিল যে কিভাবে যাতে জিনিসটার ওই যে এই যে লাইটের স্পিড ভেরিয়েশনটা হচ্ছে না, এটাকে কোনোভাবে যদি এক্সপ্লেন করা যায় বিং উইদিন দ্য রেলম অফ গ্যালিলিয়ান রিলেটিভিটি। অনেক রকম মানে ওই তোমার এই যে মাইকেলসন মরলে এক্সপেরিমেন্টটাকেও বিভিন্ন ভাবে মানে রিভাইজ করে বিভিন্ন ভাবে মডিফাই করে লোকে এক্সপ্লেন করার চেষ্টা করেছে, কিন্তু তাতে কিছু লাভ হয়নি। মানে সব কোণাতেই ঘুরে ফিরে দেখা যাচ্ছে ওই প্রবলেমটা থেকেই যাচ্ছে যে ওই লাইট স্পিডের ভেরিয়েশন বেরোচ্ছে না কোনো জায়গা থেকেই। ঠিক আছে, এই অবধি তাইরে নাইরে চলছিল এবং সবাই তখন মাথা চুলকাচ্ছে। ইভেনচুয়ালি তোমার এই আইনস্টাইন ঢুকে এসে বললো কি, যে ঠিক আছে আমি আমি নতুন একটা রিলেটিভিটি ভাবি, গ্যালিলিয়ান রিলেটিভিটি নয়, এবং সেখানে কি করব, যে সেখানে আমি এই যে লটা, এই যে লাইটের স্পিড সব ফ্রেম একই দেখছে, এই যে আমার এক্সপেরিমেন্টাল রেজাল্টটা, এটাকে আমি একটা থিওরি স্টার্টিং ল হিসাবে ডিফাইন করে দিই। আমি থিওরি স্টার্টিং পয়েন্ট হিসেবে এটাকে ডিফাইন করি, আমার এইটা হচ্ছে ল, যে লাইটের স্পিড সবাই একই দেখবে। এখান থেকে এবার আমি ব্যাক ক্যালকুলেট করে টাইমকে ডিফাইন করব, আলাদা আলাদা ফ্রেমের জন্য কি হয়। আমরা পজিশন মাপতে জানি আর টাইমটা আমরা ঘড়িতে মাপতে জানি, কাজে পজিশন বাই টাইম করে ভেলোসিটি বলি। আইনস্টাইন কি করলো, আইনস্টাইন বললো না, উল্টো ভাবো, লাইটের জন্য স্পিডটাকে তুমি আইডিয়াল ভাবো, আইডেন্টিক্যাল ভাবো, সব ফ্রেমে সেম ভাবো, ইউনিভার্সাল কনস্ট্যান্ট ভাবো, এবং কতটা যাচ্ছে সেটা মাপতে পারছি, এবার তাহলে ডিএক্স বাই সি করে তুমি টাইম ডিফাইন করো। এবার সেখান থেকে তাহলে টাইম ডিফাইন করো, করে তুমি এগো। এবং তাছাড়া আরেকটা ল কি ধরবে, যে যেমন গ্যালিলিয়ান রিলেটিভিটিতে ছিল যে লজ অফ ফিজিক্স, মানে লজ অফ, গ্যালিলিও বলেছিল লজ অফ মেকানিক্স উইল বি দ্য সেম ফর অল ইনার্শিয়াল ফ্রেম, সেটাকে আইনস্টাইন বললো যে লজ অফ ফিজিক্স, মানে লজ অফ মেকানিক্সটা এখন লজ অফ ফিজিক্স, মানে মোস্টলি স্পিকিং মেকানিক্স অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিজম। প্রথম দিকে ল বলতে ছোটবেলা 400 বছর আগে লোকে ফিজিক্স বলতে মেকানিক্স বুঝতো, কাজে তখন মেকানিক্স এর কথা বলা হতো। ইভেনচুয়ালি যখন মেকানিক্স অ্যান্ড ইলেকট্রোডাইনামিক্স চলে এলো, তখন তুমি লজ অফ ফিজিক্স বলা মানে মেকানিক্স এবং ইলেকট্রোডাইনামিক্স কে বুঝছি। তাহলে নিউটন, আইনস্টাইন বললো যে ওই যে লজ অফ ফিজিক্স মানে লজ অফ মেকানিক্স অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিজম, সেইটা উইল বি আনচেঞ্জড ইফ উই গো ফ্রম ওয়ান ইনার্শিয়াল ফ্রেম টু অ্যানাদার। এইটা ফার্স্ট ল। আর সেকেন্ড ল হচ্ছে স্পিড অফ লাইট ইজ এ ইউনিভার্সাল কনস্ট্যান্ট ফর অল ইনার্শিয়াল ফ্রেমস। এইখান থেকে শুরু করে ওর তারপরে রিলেটিভিটি তারপর ডেভেলপ করতে থাকলো যে এই হবে। তারপরে দেখা গেল যে ইভেনচুয়ালি ওই লরেন্স ট্রান্সফরমেশনটা কেন হচ্ছে সেটা তুমি ওর আইনস্টাইন থিওরি থেকেও এক্সপ্লেন্ড হয়ে যায়। এইটা হচ্ছে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ। ওই ট্রেনের মধ্যে ফোটনটা সাইমালটেনিটি অফ ইভেন্ট মেক্স টাইম সাইমালটেনিয়াস, এইটা একটু স্যার এক্সপ্লেন করলে ভালো হতো, মানে ওই জায়গাটা। সাইমালটেনিটি অফ ইভেন্ট মেক্স টাইম সাইমালটেনিয়াস, এটা তো কথাটা ঠিক ঠিক কথা হচ্ছে না। মানে তুমি বোধহয় এটা বলছো যে আমি এই যে আমি ওখানে ভিডিওটার মধ্যে একটা জায়গায় বলেছি যে টাইম জিনিসটা সাইমালটেনিটির সঙ্গে ইন্টারলিঙ্কড। মানে তুমি যে মুহূর্তে সাইমালটেনিটি যদি ফ্রেম ডিপেন্ডেন্ট হয়ে যায়, মানে আলাদা আলাদা ইনার্শিয়াল ফ্রেমের লোক যদি ইভেন্টস এর সাইমালটেনিটিতে এগ্রি না করে, তাহলে তারা টাইমেও এগ্রি করতে পারবে না। এটার কথা হ্যাঁ কি স্যার, তুমি জিজ্ঞেস করছো? আচ্ছা, মানে রিলেটিভ সাইমালটেনিটি বলছিলাম যে হ্যাঁ, মেক টাইম রিলেটিভ। রিলেটিভ সাইমালটেনিটি মিন্স রিলেটিভ টাইম। ওই যে ট্রেনের যে গেরেনকেন এক্সপেরিমেন্ট, মানে থট এক্সপেরিমেন্টের কথা বলেছি, ওই এক্সপেরিমেন্টের বেসিক কথা তোমরা দরকার হলে ওটাকে আবার দেখো, ওই এক্সপেরিমেন্টের জায়গাটা আমি প্রাক্সটা মানে কোর কথাটা বলে দিচ্ছি। ধরো ট্রেনের মধ্যে, ট্রেনের কম্পার্টমেন্টে যদি দাঁড়িয়ে থাকে, মানে স্ট্যান্ড স্টিল ট্রেন যদি হয়, আমি মাঠে দাঁড়িয়ে আছি, মানে আমি বলতে আমি আমাদের সবার কথা বলছি। আমরা ওখানে ভিডিওটাতে ওভাবে বলা আছে, দেখো যখন আমি বা আমরা বলছি, মানে যে যে ভিডিওটা দেখছে এবং যে ভিডিওটা বলছে তারা হচ্ছে সবাই অবজারভার, আমরা সবাই ইনার্শিয়াল অবজারভার। আমরা মাঠে দাঁড়িয়ে আছি, আমরা মাঠে দাঁড়িয়ে ট্রেনের ভিতরের একটা ঘটনাকে দেখছি। কিভাবে দেখছি সেটা তো, ট্রেন ধরো কাঁচের তৈরি ট্রেন, আমরা ট্রেনের ভিতর দিয়ে থ্রু অ্যান্ড থ্রু দেখতে পাই। এবার ট্রেনের ভিতরে ঘটনাটা কি ঘটছে, যে ট্রেনের একটা কম্পার্টমেন্ট, লম্বা কম্পার্টমেন্টের মাঝখান থেকে দুদিকে দেয়ালের দিকে বল ছোড়া হচ্ছে সমান স্পিডে। কোনো একটা মেশিন আছে যেটা সমান স্পিডে দুদিকে সাইমালটেনিয়াসলি দুটো বল ছুড়ে দিচ্ছে, এবং কিছুক্ষণ বাদে বাদে বলটা ছুটছে আর কি। এবার দুটো বল যদি দুদিকে, ট্রেনের ঠিক বগিটার মাঝখানে বলটা ছোড়া হচ্ছে, মাঝখান থেকে বল দুটোকে ছোড়া হচ্ছে, কাজেই টোটাল কম্পার্টমেন্টটা যদি L বা 12 লেন্থের হয়, তাহলে দুটো বল সমান স্পিডে যাচ্ছে, দুটো বল দুদিকের এক্সট্রিম ওয়ালে গিয়ে সমান সময় হিট করার কথা। মাঝখান থেকে ছুটছি, দুদিকেই সমান ডিস্টেন্সে ওয়ালটা রয়েছে, কাজেই সব দুদিকেই বলটা গিয়ে সাইমালটেনিয়াসলি হিট করবে। তাহলে এখানে বলটা ছোড়ার সময়টা সাইমালটেনিয়াস, যখন বল দুটো এমিট করা হচ্ছে, বল দুটো যখন থ্রো করা হচ্ছে, সেটা একই সঙ্গে করা হচ্ছে।
এবং বল দুটো যখন দেয়ালে গিয়ে বাড়ি খাচ্ছে সেটাও একই সঙ্গে হচ্ছে। এইটাতে ট্রেনের ভিতরের লোক যে ট্রেনের বগির মধ্যে দাঁড়িয়ে দেখছে ব্যাপারটা, সেও এগ্রি করবে যে হ্যাঁ সাইমালটেনিয়াস হচ্ছে, মাঠে দাঁড়ানো লোকও এগ্রি করবে সাইমালটেনিয়াস হচ্ছে। ট্রেনটা যদি দাঁড়িয়ে থাকে সেই অবস্থায় প্রথমে এটা হচ্ছে। এটা ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ট্রেনটা যদি চলতে শুরু করে এবং এটা কনস্ট্যান্ট স্পিড ভিতে চলতে শুরু করে, তাহলেও দেখা যাচ্ছে যে সাইমালটেনিটিতে দুটো সেট অফ লোকই এগ্রি করবে। কেন করবে সেটা হচ্ছে, দেখো যে ট্রেনটা ধরো কোনো একদিকে চলতে শুরু করলো, তাহলে যেদিকে ট্রেনটা চলতে শুরু করেছে সেদিকে যে বলটা ছোড়াছে, মানে ট্রেনের বগিটা যেদিক লেন্থ হয় সেদিকেই তো ট্রেনটা চলবে, কোনো একদিক বরাবর, ধরো এক্স অ্যাক্সিস বরাবর ট্রেনটা চলছে, তাহলে এক্স অ্যাক্সিসে ধরো রাইট হ্যান্ড সাইডের দিকে ধরো ট্রেনটা এগোচ্ছে, মানে এক্স এর পজিটিভ দিকে ট্রেনটা এগোচ্ছে, তাহলে ওদিকের দেয়ালে যে বলটা গিয়ে বাড়ি খেতে যাবে সেই বলটা কি হবে, দেয়ালটা বলটার থেকে বলটা যে মুহূর্তে ছোড়া হলো ট্রেনটা তো চলতে শুরু করেছে, তার মানে বলটা ছোড়ার মুহূর্ত থেকে দেয়ালে রিচ করার মুহূর্ত যেটুকু টাইম বলটার লাগবে সেই টাইমের মধ্যে তো দেয়ালটাও কিছুটা এগিয়ে গেছে, মানে দেয়ালটা বলটার থেকে দূরে চলে যেতে চাইছে। কিন্তু বলটার স্পিডটা বেড়ে গেছে কেন, কারণ ট্রেনের ভেলোসিটিটা বলের ভেলোসিটির সঙ্গে যোগ হয়েছে। ভিতরের মেশিনটা তো সেমই আছে, যে মেশিনটা বল থ্রো করছে সেই মেশিনটা তো সেম ফোর্সে বলটা থ্রো করে, তার মানে সমান ভেলোসিটি নিয়ে দুটো বল বেরোনোর কথা। সেইটা বাইরে আমরা যারা দেখছি, মাঠে দাঁড়িয়ে দেখছি, আমরা দেখছি ট্রেনটার ভেলোসিটিটা বলের ভেলোসিটির সাথে অ্যাড হয়ে গেছে, তার ফলে ওই যে দেয়ালটা, ট্রেনের যে টার্মিনাল দেয়ালটা দূরে চলে যাচ্ছিল সেই বলটাকে বেশি যেতে হচ্ছে, সেটা ফাইন, কিন্তু বলটা ভেলোসিটিটাও একটু গেইন করেছে, ফলে ওই একই টাইমে সে ওই দেয়ালটায় পৌঁছে যাবে। আগে যেমন স্টেডি ট্রেনের মধ্যে যেটা হচ্ছিল, দাঁড়িয়ে থাকা ট্রেনেও বলটার পৌঁছাতে যতক্ষণ লাগছিল এখনো তাই লাগবে, কারণ দূরত্বটা বেড়েছে কিন্তু ভেলোসিটিটাও গেইন করেছে। যেই বলটা ট্রেনের যেদিকে মোশন সেদিকে যাচ্ছে সেটার জন্য এটা হলো। আর যে বলটা উল্টো দিকে যাচ্ছে, মানে ট্রেনের মোশনের অপোজিট দিকে যাচ্ছে, তার ক্ষেত্রে কি হবে, তার ক্ষেত্রে দেখো যে দেয়ালটা বলটার দিকে এগিয়ে আসছে, ট্রেনের যে টার্মিনাল দেয়ালটা উল্টো দিকে লেফট হ্যান্ড সাইডে, মানে নেগেটিভ এক্স অ্যাক্সিসের যে দেয়ালটা, সেই দেয়ালটা বলটার মেশিনটার দিকে এগিয়ে আসছে, কিন্তু বলটা তার মানে যেতে হবে কম, কিন্তু বলটা ভেলোসিটিতে একটু লুজ করেছে, যে ভেলোসিটি থেকে ছোড়া হলো ট্রেনটা যেহেতু উল্টো দিকে যাচ্ছে সোর্সের ভেলোসিটিটা বিয়োগ হয়ে যাবে, তার ফলে ওই উল্টো দিকের বলটা নেগেটিভ এক্স অ্যাক্সিসে যে বলটা যাচ্ছে সে ভেলোসিটি কিছুটা লুজ করছে, তার ফলে এই এই নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকের বলটা কম ডিস্টেন্স যাবে কিন্তু কম ভেলোসিটিতে যাবে, ফলে अगेन তুমি যদি অঙ্ক কষে দেখো দেখবে সেম টাইম লাগছে। তার মানে আমরা যখন এই বল থ্রো করে এক্সপেরিমেন্টটা করছি তখন ট্রেনটা দাঁড়িয়ে থাকা অবস্থায় মাঠের লোক যা দেখবে এবং ট্রেনের ভিতর যা দেখবে আইডেন্টিক্যাল, আর ট্রেনটা যখন স্টেডি একটা ভেলোসিটিতে মুভ করতে শুরু করলো তখনও মাঠে দাঁড়ানো লোক যা দেখবে আর ট্রেনের ভিতরে দাঁড়ানো লোক যা দেখবে সেটা আইডেন্টিক্যাল। বলের স্পিডটা তারা আলাদা আলাদা মাপবে, কিন্তু বলগুলো দেয়ালে গিয়ে কখন ধাক্কা খাচ্ছে তারা একই সঙ্গে ধাক্কা খাচ্ছে কিনা এই তথ্যটাতে দুজনই এগ্রি করবে, মানে বল থ্রোয়িংটাও সাইমালটেনিয়াস এবং বলের রিচিং দা ওয়াল এই ব্যাপারটাও সাইমালটেনিয়াস ফর বোথ সেট অফ অবজারভার্স, ট্রেনের ভিতরে দাঁড়ানো অবজারভার এবং আমরা যারা মাঠে দাঁড়িয়ে আছি দুটো সেট অফ অবজারভারই এই সাইমালটেনিটিতে এগ্রি করলো। ফাইন, এটা তো কোনো সমস্যা নেই, এটা স্ট্যান্ডার্ড লাইফে গ্যালিলিয়ান রিলেটিভিটি তাহলে মানছে, বলের স্পিডের জন্য কোনো অসুবিধা হচ্ছে না। আর যেই তুমি ফোটন থ্রো করতে শুরু করলে তখন দেখা গেল, এবার এখানে একটা কথা একটা সাইডে বলে নি, যে ফোটন তো এই ট্রেনের মধ্যে ফোটন থ্রো করা তো সম্ভব নয়, এরই ইকুইভ্যালেন্ট তুমি মোর ইলাবোরেট এক্সপেরিমেন্টে এটা হয়তো ক্রস চেকও করা যায়, মানে এটা তো আমি তোমার থট এক্সপেরিমেন্ট বলছি, মানে অ্যাকচুয়ালি দেখছে না। এই থট এক্সপেরিমেন্টটা কিরকম, যে তুমি এই আইনস্টাইনের যে রিলেটিভিটি, মানে লাইটের স্পিড সব ইনার্শিয়াল ফ্রেমে একই থাকবে, এই প্রিন্সিপালটাকে যদি তুমি ইনকর্পোরেট করো, তুমি যদি ধরে নাও যে ট্রেনের ভিতরে লাইটের স্পিড সি আর মাঠে দাঁড়ানো লোকটাও লাইটের স্পিডটাকে ওই সি দেখছে, ট্রেনের ভেলোসিটিটা অ্যাড বা সাবট্রাক্ট হচ্ছে না, এই ব্যাপারটা ইনকর্পোরেট করলে দেখা যাবে যে ওই বলের দেয়ালে মানে সরি ফোটনের দেওয়ালে রিচ করা সাইমালটেনিটিটা মাঠের লোক আর ট্রেনের ভিতরের লোক ডিসএগ্রি করতে শুরু করবে। এইটা এক্সপেরিমেন্টটা ডেসক্রাইব করছে বা এক্সপেরিমেন্টটা এটাকে এস্টাবলিশ করছে। এই এক্সপেরিমেন্টটা অ্যাকচুয়ালি হাতে করা যায় কিনা দ্যাট ইজ নট দ্য মেন পয়েন্ট, দ্য পয়েন্ট ইজ যে লাইটের স্পিড ট্রেনে দাঁড়ানো লোকের জন্য, ট্রেনটা চলন্ত ট্রেনের লোকের জন্য ফোটনের স্পিড এবং মাঠে দাঁড়ানো লোকের জন্য ফোটনের স্পিড যদি সেম হয় তাহলে দেখা যাবে ট্রেনের ভিতরের লোক এগ্রি করবে যে হ্যাঁ বলগুলো দেয়ালে সাইমালটেনিয়াসলি লাগছে, মাঠে দাঁড়ানো লোক এগ্রি করবে না, মানে সাইমালটেনিটির ব্যাপারটা আলাদা আলাদা ইনার্শিয়াল ফ্রেমের লোক ডিসএগ্রি করতে শুরু করবে। এইটা হচ্ছে এক্সপেরিমেন্টের এই থট এক্সপেরিমেন্টের পয়েন্ট। এই থট এক্সপেরিমেন্টটা কিন্তু তোমার লাইটের স্পিডটা চেঞ্জ হচ্ছে না এটা ক্রস চেক করার জায়গা নয়, বুঝতে পেরেছো? এই এক্সপেরিমেন্টটাতে দেখানো হচ্ছে যে লাইটের স্পিড যদি সব ফ্রেমে সমান থাকে, সব ইনার্শিয়াল ফ্রেমে এক থাকে, তাহলে সাইমালটেনিটির ব্যাপারে আলাদা আলাদা ইনার্শিয়াল ফ্রেমের লোক ডিসএগ্রি করতে শুরু করে।
ফোটনের জন্য তাহলে কি দাঁড়াচ্ছে, ফোটন যে ট্রেনের ভিতরের যে লোকটা সে কি দেখবে, ট্রেনের ভিতরের লোকটা তো ট্রেনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেও ট্রেনের ভিতরের লোক যা দেখবে, ট্রেনটা যখন একটা ইউনিফর্ম ভেলোসিটিতে কোনো একদিকে চলছে, ভিতরের লোকটার কাছে তো ট্রেনটার কিছু মোশন নেই, ট্রেনটা তো ও তো ট্রেনের ফ্রেমেই রয়েছে, কাজে ট্রেনের ভিতর তো সবসময় ওকে রেস্টে ভাববে। ট্রেনের ভিতর যে বসে আছে সে তো ট্রেনের মোশন সম্বন্ধে তার কোনো বোধ নেই, আইডিয়ালি স্পিকিং। এটা তো এইটুকু ফিজিক্স তো তোমরা সকলেই জানো। তাহলে হ্যাঁ ট্রেনের ভিতরের লোকটা বলবে যে হ্যাঁ লাইটের স্পিড সি, তাহলে টোটাল লেন্থ এল ডান দিকে আর এল বাঁ দিকে দুটো ফোটনের যেতে হবে, ওরা এল বাই সি স্পিডে যাবে, এল বাই সি টাইমে দুদিকে পৌঁছাবে, সমান টাইমে দুদিকে দেয়ালে হিট করবে। এটা ট্রেনের ভিতরের লোক বলবে। এবার বাইরের লোক যে আছে, যে মাঠে দাঁড়িয়ে আছে, সে কিভাবে অঙ্কটা কষবে, সে বলবে যে ট্রেনের ভিতরের যে ফোটনটা যাচ্ছে সেই ফোটনটা, বাইরের লোকও কিন্তু এখানে কি বলের ভেলোসিটিতে ট্রেনের ভেলোসিটিটা অ্যাড হয়েছিল বা সাবট্রাক্ট হয়েছিল, কিন্তু ফোটনের জন্য বাইরে দাঁড়ানো লোক বলবে যে না অ্যাড ফ্যাড হবে না, কারণ এটা আমি তো আইনস্টাইনের রিলেটিভিটির ল মেনে চলছি, কাজেই ফোটনের স্পিড আমিও সি বলবো। তাহলে বাইরে মাঠে দাঁড়ানো লোক মানে আমরা কি হিসাব করব, যে ফোটনটা ট্রেনের দিকে মুভ করছে, ট্রেনের মোশনের দিকে যাচ্ছে, ট্রেনের মোশনের দিকের দেয়ালটার দিকে যাচ্ছে, সেই ফোটনটা স্পিডটা সি রয়েছে, কিন্তু ট্রেনের মোশন থাকাতে দেয়ালটা বেশি দূরে চলে যাচ্ছে, স্পিডটা সেম রয়েছে, দেয়ালটা দূরে চলে যাচ্ছে, ফলে ফোটনটার ওইদিকে ডান দিকের দেয়ালে রাইট হ্যান্ড সাইডের পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে দেয়ালে রিচ করতে বেশি সময় লাগবে। আর নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যে ফোটনটা যাচ্ছে তার স্পিডটাও অগেন সি থাকছে, কিন্তু দেয়ালটা যেহেতু ওই ফোটনটার দিকে এগিয়ে আসছে, তাহলে ফোটনটা ওই লেফট হ্যান্ড সাইডের দেয়ালটা বা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে দেয়ালটাতে তাড়াতাড়ি রিচ করবে। ট্রেনের মোশনের দিকের দেয়ালে ফোটনের পৌঁছাতে দেরি হবে, ট্রেনের মোশনের উল্টো দিকের যে দেওয়াল সেখানে ফোটনটা তাড়াতাড়ি পৌঁছাবে। তার মানে মাঠে দাঁড়ানো লোকরা বলবে যে দুটো ফোটন একই সঙ্গে ট্রেনের দুটো ওয়ালে পৌঁছালো না। এইটা ক্রুশিয়ালি কেন হচ্ছে, কারণ ফোটনের স্পিডটাকে বাইরে দাঁড়ানো লোকও সেম সি ভাবছে বলে, সে যেহেতু ফোটনের স্পিডের সঙ্গে লাইটের ট্রেনের স্পিডটাকে অ্যাড বা সাবট্রাক্ট করছে না, সেই জন্য এই ডিসক্রিপেন্সিটা হচ্ছে। ট্রেনের ভিতরের লোক আর ট্রেনের বাইরের লোক এগ্রি করছে না, ভিতরের লোক বলছে সাইমাল্টেনিয়াস, বাইরের লোক বলছে না সাইমাল্টেনিয়াস নয়। তাতে কি দাঁড়ালো, তার মানে যে আলাদা আলাদা ইনার্শিয়াল ফ্রেম, অর্থাৎ ট্রেন একটা ইনার্শিয়াল ফ্রেম, মাঠে দাঁড়ানো আমরা আরেকটা ইনার্শিয়াল ফ্রেম, আমরা সাইমালটেনিটির ব্যাপারে এগ্রি করছি না কখন, যখন একটা ফোটনের মোশন, মানে একটা হাই স্পিডে মুভিং রিলেটিভিস্টিক্যালি মুভিং পার্টিকেলের মোশন যখন ইনভলভ, তখন আমরা সাইমালটেনিটিটাতে এগ্রি করছি না। বলের জন্য কিন্তু এগ্রি করছিলাম, মানে লো স্পিডে যে সমস্ত পার্টিকেলস মুভ করে, ধরো বল ছুড়ে দেওয়া হলো, মানুষকে ছুড়ে দেওয়া হলো, এরকম সিচুয়েশনে আমরা স্টিল এগ্রি করি, সাইমালটেনিটিতে এগ্রি করি, টাইমটা ট্রেনের ভিতরেও যায় বাইরেও যায়। কেন, কারণ আমরা যে পার্টিকেলস গুলো দেখছি সেগুলো হাইলি রিলেটিভিস্টিক পার্টিকেল নয়, আমরা নন রিলেটিভিস্টিক বল ছুড়েছি, সে আর কত জোরে যাবে। তাদের ক্ষেত্রে গ্যালিলিয়ান ভেলোসিটি অ্যাডিশন, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, গ্যালিলিয়ান অ্যাবসলিউট টাইম ইজ ওয়ার্কিং ফাইন। কিন্তু যে মুহূর্তে তুমি একটা ফোটন ছোড়ার কথা বলছো, যার ক্ষেত্রে স্পিডটা অ্যাড আপ বা সাবট্রাক্ট হবে না, গ্যালিলিয়ান রিলেটিভিটি মানবে না, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে সাইমালটেনিটিতে আমরা ডিসএগ্রি করে যাচ্ছি, ইনার্শিয়াল অবজারভার আলাদা আলাদা ফ্রেম ডিসএগ্রি করে যাচ্ছে। এইটা হচ্ছে এক্সপেরিমেন্টার তে বেরোলো। আচ্ছা, এবার সাইমালটেনিটিতে যে মুহূর্তে আমরা ডিসএগ্রি করতে শুরু করব, তখন দেখো যে টাইমটাতেও কেন ডিসএগ্রি, এটাতে মানে রিলেটিভ সাইমালটেনিটি ব্যাপারটা এস্টাবলিশ হয়েছে, যে আলাদা আলাদা ফ্রেম, রিলেটিভ মোশনে থাকা ফ্রেমরা সাইমালটেনিটির ব্যাপারে এগ্রি করবে না যদি রিলেটিভিস্টিক সিনারিও হয়। তাহলে এর সঙ্গে টাইমের কি সম্পর্ক, টাইমের সম্পর্ক হচ্ছে, দেখো তুমি যখন একটা জিনিস বলো যে অমুক জিনিসটা এতটার সময় 9টার সময় ক্লাস শুরু হবে, তখন এই স্টেটমেন্টটার মধ্যে দেখো সাইমালটেনিটি ঢুকে আছে। 9টার সময় ক্লাস শুরু হবে বা 3টের সময় আমরা ক্লাস শুরু করব, এই কথাটার মানে কি, যে ঘড়িতে যখন কাঁটাটা 3টে দেখাবে সেই সময় গুগল মিটটা শুরু হবে। তার মানে গুগল মিট শুরু হওয়াটা একটা ইভেন্ট, একটা ঘটনা, আর ঘড়ির কাঁটার 3টে দেখানোটা আরেকটা ঘটনা, এই দুটো ইভেন্ট একই সময় একই মুহূর্তে ঘটছে। তার মানে আমরা বলছি 3টের সময় গুগল মিট শুরু হলো। বুঝতে পারছো কি বলছি, এই যে কটার সময় কি হবে, টাইমটা যে তুমি দেখছো, সেই টাইম দেখাটা একটা ইভেন্ট, আর যে ঘটনাটাকে রেফার করছো সেই ঘটনাটা আরেকটা ইভেন্ট, এই দুটো ঘটনা সাইমালটেনিয়াস হবে, তবে তো তুমি বলবে যে ওই ঘটনার অমুক টাইম। হ্যাঁ, তার মানে আমি যে কোন জিনিসটা কটার সময় ঘটেছে এইটা বলার ভিতরে সাইমালটেনিটির কনসেপ্টটা ঢুকে আছে। ঘড়ির একটা সার্টেন রিডিং এর সময় একটা সার্টেন ঘটনা ঘটলো, তার মানে ওই ঘড়ির রিডিংটা আর ওই ঘটনাটা আর টু সেপারেট ইভেন্টস হুইচ আর অকারিং সাইমালটেনিয়াসলি। বুঝতে পারছো, সাইমালটেনিয়াসলি ঘটছে, ঘড়ির কাঁটার একটা সার্টেন রিডিং আর একটা কোনো লাইফ ইভেন্ট, তোমার ধরো একটা কিছু, কেউ রসগোল্লা খাচ্ছে, 3টের সময় রসগোল্লা খাচ্ছে, তার মানে ঘড়ির কাঁটা যখন 3টে বেজেছে সে সময় হাঁ করে রসগোল্লাটা খেয়েছে, তাহলে দুটো ইভেন্ট সাইমালটেনিয়াস, সেখান থেকে তুমি রসগোল্লা খাওয়ার টাইমিংটা বলছো যে বেলা 3টে।
তার মানে রিলেটিভ সাইমালটেনিটি যেই হয়ে যাবে, তাহলে আলাদা আলাদা ইনার্শিয়াল ফ্রেম যদি সাইমালটেনিটির ব্যাপারে এগ্রি না করে, তাহলে কটার সময় কোন ঘটনাটা ঘটছে তার ব্যাপারেও এগ্রি করবে না। টাইম রিডিংটা নেওয়ার সঙ্গে একটা ঘটনাকে টাইমের সঙ্গে অ্যাসাইন করার মধ্যে সাইমালটেনিটি কনসেপ্টটা ঢুকে আছে। এবার ওই থট এক্সপেরিমেন্টটা দেখালো যে সাইমালটেনিটি ইজ রিলেটিভ as long as you are talking about relativistic particles like photon, তার মানে টাইম ইজ অলসো রিলেটিভ, স্পেশালি when we are talking about high speed particles, মানে রিলেটিভিস্টিক্যালি মুভিং পার্টিকেলস। ঠিক আছে, তার মানে রিলেটিভিস্টিক যে সমস্ত স্পিডে, মানে হাই স্পিডে যে সমস্ত জিনিসপত্র ঘটছে, এরকম ঘটনার ক্ষেত্রে যেখানে এই রিলেটিভিটি ল গুলো বেশি করে চোখে পড়বে, সেই সব মানে রিলেটিভিস্টিক এফেক্ট গুলো চোখে পড়বে, সেই সব জায়গায় টাইমের ব্যাপারে আলাদা আলাদা ইনার্শিয়াল ফ্রেমের লোকরা এগ্রি করবে না। এই জন্য রিলেটিভ সাইমালটেনিটি ইমপ্লাইজ রিলেটিভ টাইম। আমি শর্টে একটুখানি তোমাদের আবার রিক্যাপ করে দিই, দিয়ে শুরু করি। হ্যাঁ, আমরা কি কি এখন অব্দি করেছিলাম দেখি। আমরা করেছিলাম হচ্ছে আমাদের এক্স আই একটা সেট অফ কোঅর্ডিনেট ছিল, যেগুলোকে আমরা কার্টেসিয়ান বলছিলাম, এইরকম ছিল। আর আমরা ইউ আই বলে আরেকটা সেট অফ কোঅর্ডিনেট নিলাম, যেগুলো হচ্ছে কার্ভিলিনিয়ার। এবার এদের মধ্যে মিউচুয়াল ট্রান্সফরমেশন সম্ভব, অর্থাৎ আমি এক্স আই কে অ্যাজ এ ফাংশন অফ ইউ জে এরকম লিখতে পারি, এর ইনভার্সটাও লিখতে পারি, অর্থাৎ আমরা ইউ আই কে অ্যাজ এ ফাংশন অফ এক্স জে এরকমও লিখতে পারি। এই আই জে গুলো এখানে হচ্ছে সব আই জে, এরা হচ্ছে কিরকম, এরা এগুলোকে বলে হচ্ছে ইন্ডেক্স। এদের ভ্যালুগুলো কি হয়, এদের ভ্যালুগুলো 1, 2, 3, মানে আমরা 3 স্পেশাল ডাইমেনশন নিয়ে কাজ করছি। এখানে টাইমের কোনো কথা এখন অব্দি নেই, আমরা শুধু স্পেশাল কথাবার্তা বলছি, স্পেশাল সেকশনের কথা বলছি। 1, 2, 3 মানে আই জের 1, 2, 3। কার্টেসিয়ান মানে এক্স ওয়াই জেড, ইউ তে তোমার স্ফেরিক্যাল পোলার, সিলিন্ড্রিক্যাল পোলার, হোয়াটএভার যা কিছু থাকতে পারে। এই দুটো সেট অফ ইকুয়েশনকে আমরা বলছিলাম, এদের নাম কি, এদেরকে বলে হচ্ছে ট্রান্সফরমেশন ইকুয়েশন। এগুলো হলো। আর এদের আন্ডারে কিভাবে এগুলো কানেক্ট করছে সেগুলো আমরা দেখেছিলাম, যে এই যে ইউ সিস্টেমটা এক্স সম্বন্ধে, এক্স ওয়াই জেড সম্বন্ধে তো আমরা জানি, কার্টেসিয়ান সম্বন্ধে জানি, এই ইউটা নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম। আমরা দেখলাম যে তোমাকে এই যে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট গুলো, সেটা কিরকম, যে তোমার তিনটে কার্ভ আছে, ইউআই ইকুয়াল টু কনস্ট্যান্ট, সিআই গুলো কনস্ট্যান্ট, এরকম যদি হয়, এগুলো হচ্ছে তিনটে, এগুলো কোঅর্ডিনেট সারফেস, এগুলো হচ্ছে কোঅর্ডিনেট সারফেস। তিনটে কোঅর্ডিনেট সারফেস থাকবে আই এর 1, 2, 3 ভ্যালুর জন্য। ইউআই, এগুলো ইউআই মানে ইউ যে ভেরিয়েবল গুলো, সেগুলো যে দিক বরাবর বাড়ছে সেই দিকগুলো দিয়ে আমরা কোঅর্ডিনেট কার্ভস ডিফাইন করব। কোঅর্ডিনেট কার্ভসরা কি, এরা হচ্ছে ইন্টারসেকশন অফ টু সাচ কোঅর্ডিনেট সারফেসেস। এই যে কোঅর্ডিনেট কার্ভ গুলো কি, কোঅর্ডিনেট কার্ভ হচ্ছে ইন্টারসেকশন অফ টু সাচ কোঅর্ডিনেট সারফেসেস। এই যে দুটো কোঅর্ডিনেট, এই যে কোঅর্ডিনেট সারফেস গুলোর কথা বললাম, এই যে কোঅর্ডিনেট সারফেস গুলোর কথা বললাম, এরকম সারফেসের ক্রস সেকশন গুলো হচ্ছে কোঅর্ডিনেট কার্ভস। এই যে কোঅর্ডিনেট কার্ভস গুলো, সেই কার্ভের গা বরাবর ট্যানজেন্ট কি করে ডিফাইন হবে, সেটা হচ্ছে ডেল আর ডেল ইউ আই করে। তোমার এখানে তুমি কি পাবে, এইটা হচ্ছে ট্যানজেন্ট ডিরেকশন টু দা ith coordinate curve, tangent direction to ith coordinate curve, del r del ui, এগুলো এরকম তাহলে তিনটে পাওয়া যাবে। এগুলো দিয়ে আমরা যে তৈরি করছি, এগুলোকে বলছি ট্যানজেন্ট বেস ভেক্টরস। ঠিক আছে, এইটা 1 নম্বর। আচ্ছা, আমি না গতদিন একজন তোমাদের মধ্যে জিজ্ঞাসা করছিল যে ইউনিটারি কথাটা স্পিজেল কেন লিখেছে, সেটা আমি কিন্তু এখনো টের পাইনি। মানে আমি ইউনিটারি বেস ভেক্টর বলে ইন্টারনেটে সার্চ করে কিচ্ছু পেলাম না। বেসিক্যালি যেই মুহূর্তে ইউনিটারি বেস ফেস বলছি, সঙ্গে সঙ্গে জিনিসটাকে ওই ম্যাট্রিক্স এর জিনিসের মধ্যে নিয়ে চলে যাচ্ছে, মানে ইউনিটারি ম্যাট্রিক্স ফ্যাট্রিক্স হানা টানা। কাজে এই কনটেক্সটে কেন ইউনিটারি লিখেছে সেটা এখনো আমি আবিষ্কার করতে পারিনি। তোমাদের মধ্যে কেউ একটা আগের দিনও জিজ্ঞাসা করছিলে। হ্যাঁ, কিন্তু আমাদের ওই ইউনিটারি কথাটা এখানে খুব বেশি কাজে লাগছে না অ্যাকচুয়ালি। 1 নম্বর। আচ্ছা, এইটা একটা ধরনের এরকম। তাহলে ট্যানজেন্ট বেস ভেক্টর এরা কি করছে, এরা একটা কমপ্লিট বেসিস, কমপ্লিট সেট দিচ্ছে। মানে যে কোনো ভেক্টরকে আমরা এই ট্যানজেন্ট বেস ভেক্টর সেটটা আমরা লিখতে পারবো। এগুলোকে কি সিম্বল দিয়ে লিখছি, এগুলোকে আমরা লিখছি আলফা ভেক্টর উইথ আই নিচে, যেখানে এই আইটা
এই আই এর সঙ্গে করসপন্ড করছে। আর এই যে আর এর মাথার ভেক্টরটা সেটা এইদিকে আলফার মাথার ভেক্টরে করসপন্ড করছে। এগুলো হচ্ছে তাহলে বেস ভেক্টর, এগুলো কি ট্যানজেন্টের দিকে। আর সিমিলারলি ইউ যে কার্ভ গুলো, ওই সরি ইউআই ইকুয়াল টু কনস্ট্যান্ট সারফেস গুলো, সেই সারফেসের যদি তুমি গ্রেডিয়েন্ট নাও, এইগুলো, এগুলো আমাকে কি দিচ্ছে? এগুলো আমাকে দিচ্ছে নর্মাল বেস ভেক্টর, নর্মাল টু দ্য সারফেস। এগুলো আমাকে নর্মাল বেস ভেক্টরস দিচ্ছে, নর্মাল ডিরেকশন, নর্মাল টু দ্য সারফেস। এগুলোকে আমি বিটা ভেক্টর, আগেন ওই ভেক্টর করসপন্ড করছে, এই যে গ্রেডিয়েন্টের মাথার ভেক্টরটার সাথে বিটার ভেক্টর করসপন্ড করছে। আর আই এর যে কার্ভ, এই ইউআই, সরি ইউআই ইকুয়াল টু কনস্ট্যান্ট যে সারফেস, অর্থাৎ আই এর কোঅর্ডিনেট সারফেসের করসপন্ডিং আই হচ্ছে বিটার, এখানে মাথার উপর দিতে হবে, এইখানে দেবো। কারণ দেখো ইকুয়েশনের বাঁদিকে যদি আইটা মাথার উপরে থাকে, ডান দিকেও আইটা মাথার উপর থাকবে। হ্যাঁ, এবার আমরা আরেকটা জিনিস দেখেছিলাম কি, যে ফর অর্থোগোনাল সিস্টেমস, ফর অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম, অর্থোগোনাল কার্ভিলিনিয়ার হোক আর কার্টেসিয়ান হোক একই কথা, কোঅর্ডিনেট সিস্টেমস, সিস্টেম কি হবে, যে তোমার কি নাম জানো, যে দ্য ট্যানজেন্ট বেস অ্যান্ড নর্মাল বেস অ্যাকচুয়ালি আর আইডেন্টিক্যাল। মানে তুমি যতক্ষণ অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেমে থাকবে, মানে অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম কারা, সেই সব কোঅর্ডিনেট সিস্টেম যেখানে কোঅর্ডিনেট সারফেস গুলো পারপেন্ডিকুলার টু ইচ আদার হচ্ছে। মানে একটা কোঅর্ডিনেট সারফেস এরকম ধরো, আরেকটা কোঅর্ডিনেট সারফেস এই যে বেরোচ্ছে, এদের মধ্যে তুমি যদি অ্যাঙ্গেল গুলো দেখো, প্রত্যেক পয়েন্টে এদের মধ্যে অ্যাঙ্গেলটা পারপেন্ডিকুলার। সিমিলারলি ধরো এদিকে আরেকটা কোঅর্ডিনেট সারফেস যদি বেরিয়ে থাকে, এইগুলো সব পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এইটা হলে তাকে বলে অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটস, মানে সরি অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। এইটা যখন হয় তখন দেখা যায় ট্যানজেন্ট এবং নর্মাল তুমি বার করছো দুরকম ভাবে, কিন্তু তারা বেসিক্যালি তোমাকে একই জিনিস দিচ্ছে। জিওমেট্রিক্যালি তুমি যেখানে পৌঁছাবে ওইসব ডিরেকশন গুলো সেম ডিরেকশন হচ্ছে। তারপর সেকেন্ড দিন আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে কোনো এ ভেক্টর, যে কোনো একটা A3 ডিমেনশনাল ভেক্টর, সেটাকে আমরা আমরা এতকাল যেগুলোকে কি নাম, ইউনিট বেসিসের টার্মসে লিখেছি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের টার্মসে লিখেছি, তার জায়গায় আমি বললাম যে আমরা এখন এ ভেক্টরের ধরো আমার তিনটে কম্পোনেন্ট, আমি আলফা আই এর টার্মসে লিখছি। মানে এই ট্যানজেন্ট বেস এবং নর্মাল বেস এগুলোকে ব্যবহার করে আমি এ ভেক্টরটাকে যদি লিখি, কিছু না কিছু কম্পোনেন্টস আসবে, সেই কম্পোনেন্ট গুলোকে আমি এ আই আলফা আই এইভাবে লিখতে পারবো। আরেকটা ওই একই ভেক্টরকে আমি যদি বিটা আই দিয়ে লিখি, তাহলে আমি লিখবো এ লোয়ার কেস আই বিটা আই। এটা আগের দিন আলোচনা হয়েছিল যে এইরকম লিখলে আমরা যদি ট্যানজেন্ট বেসটার টার্মসে লিখি, তাহলে আমরা এগুলোকে বলবো হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্টস, কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্টস অফ ভেক্টর এ, এ ভেক্টরের কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্টস। আর তুমি যদি এই নর্মাল বেসিসের টার্মসে লেখো, তাহলে আমরা বলবো কোভেরিয়েন্ট কম্পোনেন্টস। আগেন কিসের? অফ ভেক্টর এ। তুমি কন্ট্রাভেরিয়েন্টও ওই ভেক্টর এটা কমন, একই ভেক্টর এ ভেক্টর রয়েছে, ভেক্টরটা সেম, তুমি তার নর্মাল বেসিসের টার্মসে কম্পোনেন্টস লিখলে তাকে বলবো কোভেরিয়েন্ট, নর্মাল বেসিসের টার্মসে লিখলে বলবো কোভেরিয়েন্ট, আর যদি ট্যানজেন্ট বেসিসের টার্মসে লিখি তাহলে বলবো কন্ট্রাভেরিয়েন্ট। এই দুরকম ভাবে সেম ভেক্টরে দুরকম ডিফারেন্ট ওয়েতে কম্পোনেন্ট নেওয়া যায়। দেখো অর্থোগোনাল বেসিস যখন থাকবে, মানে অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম আগে যেটা দেখালাম, এই যে অর্থোগোনাল সিস্টেম যখন হবে, এই সিনারিওটা যখন হবে, তখন যেহেতু এই ট্যানজেন্ট বেস এবং নর্মাল বেস যেহেতু আইডেন্টিক্যাল ডিরেকশনকে দেখায়, তার মানে কম্পোনেন্ট গুলো কিন্তু অ্যাকচুয়ালি আইডেন্টিক্যাল হবে, তাই না? এই যে কম্পোনেন্ট গুলো, তুমি যদি অর্থোগোনাল সিস্টেম নিয়ে কাজ করো, অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেমে কাজ করো, যেহেতু এই বেস গুলো সেম, এই ট্যানজেন্ট বেস আর নর্মাল বেস যদি আইডেন্টিক্যাল জিনিস প্রডিউস করে, তাহলে তাদের করসপন্ডিং যে তোমার কম্পোনেন্টস গুলো, সেগুলো আদতে একই জিনিস বেরোবে। দেখতে এখানে ম্যাথমেটিক্যালি আলাদা, কষার কায়দাও আলাদা, কিন্তু কোষে তুমি যে রেজাল্ট পাবে সেই ফাইনাল মানে ফলটা একই পাওয়া যাবে। আচ্ছা, এটা কেন পাওয়া যাবে এটা আমরা এখনো কিন্তু বলিনি, ইভেন গতদিনও বলিনি। এটা পাওয়া যাবে, আমি আজকে চট করে বলে দিই, সেটা হচ্ছে তোমার দেখবে যে ওই ওই যে আমরা মেট্রিক বলে একটা জিনিস গতদিন করেছিলাম, সেইখান থেকে এই ব্যাপারটা আসে। তো ঠিক আছে, সেটা আমরা আজকে করবো। তা আপাতত এইটুকু মনে রাখো যে আমার যদি অর্থোগোনাল সিস্টেমস হয়, কি বললাম, ফর অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেমস, কি হচ্ছে, দ্য বেস
দাঁড়াও বেস লিখবো না, টু টাইপস অফ কম্পোনেন্টস, দ্য contravariant and covariant components turn out to be identical. তাহলে এইটা আমরা স্টেট করছি যে যেহেতু অর্থগোনালের ক্ষেত্রে বললাম ট্যানজেন্ট আর নরমালটা বেসটা সেম, তাহলে কম্পোনেন্টস গুলো নিশ্চয়ই আইডেন্টিক্যাল বেরোবে, কন্ট্রা এবং কোটা আইডেন্টিক্যাল বেরোবে। এবার তোমরা খেয়াল করে দেখো আমরা, আচ্ছা, আর কন্ট্রাভেরিয়েন্টে কি হয়েছে, নোটেশনালি মাথার উপর লিখছি, আর কোভেরিয়েন্টের নোটেশনে মাথার নিচে লিখছি, মানে সরি মাথা তো না, মানে নিচের দিকে লিখছি, এই যে একটাতে ওপরে লিখছি একটাতে তলায় লিখছি, এই যে কাণ্ডটা করছি। এবং তোমরা এতকাল ভেক্টরের যে কম্পোনেন্টস এই মাথার উপর বা নিচে লেখার ব্যাপারটাকে পাত্তা দাওনি কেন? বেসিক্যালি এই কারণেই পাত্তা দাওনি যে দে টার্ন আউট টু বি দা সেম। চিরকাল তোমরা অর্থোগোনাল বেসিসেই কাজ করেছো, এক্স ওয়াই জেড অর্থোগোনাল সিস্টেম, আর থিটা ফাই অর্থোগোনাল সিস্টেম, রো ফাই জেড সিলিন্ড্রিক্যাল পোলার সেখানেও অর্থোগোনাল সিস্টেম, তোমরা নন অর্থোগোনাল নিয়ে কোনোদিন কাজই করোনি। কাজেই এই যে ব্যাপারটা, এটা যেহেতু সবসময় সমান হচ্ছে একটা একটার সাথে অর্থোগোনাল কেসে, অর্থোগোনালের ক্ষেত্রে, তার ফলে কি হচ্ছে আমাদের এটা ডিস্টিংশন করতে লাগেনি, ফলে আমরা পাত্তা দিইনি, মাথার উপর পাইনি সেই ব্যাপারটাকে পাত্তা দিইনি। কিন্তু যদি মোর জেনারেল সিনারিও হয়, মানে যেখানে তুমি এমন সিস্টেম নিয়ে কথা বলছো যেখানে এটা অর্থোগোনাল বেসিস নন অর্থোগোনাল বেসিস সবই হতে পারে, সেরকম সিনারিও যদি নিই, তখন দেখা যাবে যে আমার এই আইডেন্টিটিটা তখন আর কাজ করছে না, তখন ওটা নন আইডেন্টিক্যাল হয়ে যাবে, আলাদা আলাদা টাইপ অফ জিনিস আসবে। এবং সেই সিনারিওতে আমাদেরকে, যেহেতু সেদিকে আমরা এগোচ্ছি, তার ফলে আমাকে মানে সেই ব্যাপারটাকে মাথায় রেখে এখন ইভেনচুয়ালি এই কন্ট্রা এবং কোকে আলাদা করতে হবে। এর প্রথম এক্সাম্পল তোমরা সবচেয়ে বেশি যেখানে দেখতে পাবে ইনিশিয়ালি, যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে যেখানে, সেটা হচ্ছে স্পেশাল রিলেটিভিটিতে এটা চোখে পড়ে যখন ওরা স্পেস টাইম নিয়ে কথা বলবে। তার থেকেও বেশি করে, খুব বেশি পরিমাণে ম্যানিফেস্টলি চোখে পড়ে যখন লোকে জেনারেল রিলেটিভিটি করে। সেটা তোমাদের কাজ করতে লাগবে না থ্যাঙ্কফুলি, মানে অ্যাটলিস্ট তোমাদের যারা যারা অ্যাস্ট্রোফিজিক্স নেবে না তাদের দরকার নেই, কাজে আমি সেটা নিয়ে এখন কোনো কথা বলছি না। জাস্ট এটা জেনে রাখো যে কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট কোভেরিয়েন্ট কম্পোনেন্টের মধ্যে প্রথমত সবচেয়ে সিম্পল কনটেক্সটে ডিফারেন্স আসে হচ্ছে স্পেশাল রিলেটিভিটিতে, এবং সবচেয়ে বেশি পরিমাণে মানে যেখানে মেনলি এটা কাজে লাগে সেটা হচ্ছে জেনারেল রিলেটিভিটিতে। স্পেশাল রিলেটিভিটিতে জাস্ট একটা প্লাস বা মাইনাস সাইনের ডিফারেন্স হয়, কিন্তু জেনারেল রিলেটিভিটিতে প্রচন্ড ভাবে জিনিসটা পার্থক্য হয়। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ বলো। ওই যে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট যে মানে যে জিনিসগুলো থাকে, সেখানে আমরা পোলার কথাটা কেন ইউজ করি? পোলার কথাটার মানে হচ্ছে, দেখো তোমার একটা পোল আছে ওখানে, তুমি স্ফেরিক্যাল পোলারে দেখো, স্ফেরিক্যাল এবং সিলিন্ড্রিক্যাল পোলারে তুমি প্রথম দিকে ভাবো যে যখন টু ডিমেনশনাল সিস্টেম প্রথম করতে, তোমার এদিকে আর আর মানে টু ডিমেনশনে আছে আর আর থিটা, এই ছিল তোমার পোলার কোঅর্ডিনেট, এটা জানো? আর হচ্ছে রেডিয়াল, আর এইটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। এটাই তো টু ডিমেনশনে, এক্স ওয়াই না করে তুমি আর আর থিটা দিয়ে করতে পারতে। টু ডিমেনশনে যখন প্রথম শিখেছিলে এক্স ওয়াই দিয়ে করতে পারো বা আর আর থিটা দিয়ে করতে, তুমি আর থিটা বলো আর ফাই বলো যাই বলো, তাই তো? টু ডিমেনশনাল একটা সিনারিওতে এইটা করতে, এটাকে বলে পোলার গ্রাফ। তুমি যখন এক্স ওয়াই প্লেন নিয়ে কাজ করো কার্টেসিয়ান গ্রাফ, তার জায়গায় পোলার গ্রাফ মানে আর থিটা নিয়ে কাজ করছি। এবার এইটাকেই মোর জেনারেলাইজ করে, যেই তুমি একটা জেড অ্যাক্সিস খাড়া করবে, মানে তুমি এক্স ওয়াইটাকে যদি এরকম ভাবে আঁকো যে এদিকে এক্স আর এদিকে ওয়াই, তাহলে তোমার পোলার গ্রাফটা কিরকম দাঁড়ালো, যে তোমার কোনো একটা দিকে এদিক বরাবর ধরো রেডিয়াল ভেক্টরটা আছে, এবং তার এক্স অ্যাক্সিস থেকে তো আমি থিটাটা এঁকেছি। এক সেকেন্ড, আমি এখানে আরটা ভালো লিখলাম না, অসভ্যের মতো লিখলাম। আমার এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এদিকটা কোনো একটা আর, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট গুলো কি আর এবং থিটা অথবা এক্স এবং ওয়াই। এইবার এইটাকেই আমি যখন থ্রি ডিমেনশনাল জিনিসকে মোটামুটি খাতার মধ্যে যতটা সম্ভব এঁকে দেখাতে যাব, তখন আমি এক্স ওয়াই এর সঙ্গে একটা জেড যুক্ত হবে। এবার দেখো স্টিল তোমার যদি এক্স ওয়াই প্লেনে ভাবো, তোমার ওই আর এবং এক্স এর সঙ্গে অ্যাক্সিসটাকে তুমি এখন ইনফ্যাক্ট স্পেশাল ইয়েতে মানে কি বলে থ্রি ডিমেনশনে করলে এক্স এর সঙ্গে অ্যাঙ্গেলটাকে আমরা ফাই বলি, কারণ ওটা হচ্ছে আমাদের ওই স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের ফাই অ্যাঙ্গেল, বা সিলিন্ড্রিক্যালে ওটাকে ফাই বোধহয় বলে। থিটাটা ইনফ্যাক্ট ওই জেড এর সাথে অ্যাঙ্গেলটা আসে। তাহলে দেখো স্ফেরিক্যাল হলে কি হবে, তুমি এই আরটাকে এবার জেড এর দিকে কিছুটা তুললে, তখন কি হয়ে যাচ্ছে, তোমার এইরকম ভাবে জিনিসটা আসছে, এদিকটা থিটা অ্যাঙ্গেল ঢুকে যাচ্ছে, আর ফাই এবং এইটা আর হচ্ছে, এইদিকে ফাই আসছে, এদিকে একটা থিটা আসছে। এই যে দেখো এই অ্যাঙ্গেলটুকু থিটা অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেলটুকু ফাই অ্যাঙ্গেল, আর রেডিয়াল কোঅর্ডিনেট তো তোমার যেমন আছে তেমন আছে। ঠিক আছে, কি দিয়ে দেখাই, ধরো এটা রেডিয়াল কোঅর্ডিনেট, এই যে এইটা। এবার তুমি ওই একই ছবিতে তুমি যদি ইনফ্যাক্ট দেখো স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে তুমি যদি থিটা ইকুয়াল টু 90 করে দাও না, থিটা তো এদিক থেকে শুরু হয় মাপাটা,
তুমি যদি থিটা ইকুয়াল টু 90 করো, তুমি দেখবে তুমি ওই প্লেন পোলার কোঅর্ডিনেটটা পেয়ে যাচ্ছ, মানে এক্স ওয়াই প্লেনে যে আর এবং থিটা সেই মালটা ফেরত পাবে। বেসিক্যালি পোলার কোঅর্ডিনেট সিস্টেমকেই তুমি যদি জেড অ্যাক্সিসটা বাড়িয়ে দাও, তাহলে উপর দিকে স্ফিয়ারের মতো জিওমেট্রি ভাবতে পারো, অথবা সিলিন্ডারেও দেখো বেসিক্যালি ওইটাই হচ্ছে, তুমি টু ডিমেনশনাল যে তোমার এই যে এক্স ওয়াই প্লেন, যেদিকে তোমার এই যে আর আর এবং ফাইটা ছিল, তার সঙ্গে তুমি জেড অ্যাক্সিসটাকে যোগ করেছো। সিলিন্ড্রিক্যালে ওটা আরো বেসিক্যালি ট্রিভিয়াল। তুমি সেটাকে সিলিন্ড্রিক্যালে আরটাকে রো নাম দাও, আর ফাই দাও, আর জেড আসে। জাস্ট জেড মানে জাস্ট জেড অ্যাক্সিস, জাস্ট ইনফ্যাক্ট সিলিন্ড্রিক্যালটা কি পোলার কোঅর্ডিনেট যেটা ছিল সেটাকেই তুমি বেসিক্যালি সেই পোলার কোঅর্ডিনেট বরাবর একটা মানে এই কৌটো বসিয়ে দিলে আর কি। জেড অ্যাক্সিসটা জাস্ট বাড়িয়ে দিলে, তুমি জাস্ট পোলার কোঅর্ডিনেটের সঙ্গে একটা সিলিন্ডার বসিয়ে দিলে, একটা হাইট অ্যাড করে দিলে, যা হবে এটুকু পোলার কোঅর্ডিনেট, তার সঙ্গে জাস্ট জেডটাকে জুড়ে দিলেই তুমি সিলিন্ড্রিক্যাল পোলার পাও। আর মোর নন ট্রিভিয়াল হচ্ছে তুমি এটাকে স্ফেরিক্যাল পোলার দিয়ে দেখাতে পারো। বুঝতে পেরেছো? তাহলে পোলার কথাটা ওই জন্য ওখানে আছে। আসলে ওই পোলার ব্যাপারটা হচ্ছে এই প্লেন থেকে আসছে, এই যে আমি কালো করে ফেললাম, ঠিক আছে? এই যে পোলার কোঅর্ডিনেট মানে বেসিক্যালি ওই রো আর ফাই ওটা। তাহলে আমরা ওই আগের জায়গায় ফিরে যাই, আগের জায়গা মানে এই জায়গাটা, তাহলে কন্ট্রা আর কোভেরিয়েন্টের কথা হয়ে গেল। এইবার আমরা কি করছিলাম, আগের দিন আরেকটা জিনিস দেখলাম যে আমরা ডিআর একটা পজিশন ভেক্টরের ডিফারেন্সিয়াল, সেটাকে আমরা ডেল আর ডেল ইউ আই ডিইউআই করে লিখতে পারি। ডেল আর ডেল ইউ আইটাকেই তো আমরা আলফা নাম দিয়েছিলাম, তার মানে আমরা ডিইউআই ইন্টু আলফা আই ভেক্টর এভাবে দেখাতে পারি। মানে পজিশন ভেক্টরের ডিফারেন্সিয়ালকে আমরা ওই কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট কম্পোনেন্টস এর ডিফারেন্সিয়াল এবং ওই নর্মাল ট্যানজেন্ট বেস ভেক্টরের টার্মসে লিখতে পারছি। দেখো পজিশন ভেক্টরের ডিফারেন্সিয়াল এলিমেন্ট আর কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটের কম্পোনেন্টের ডিফারেন্সিয়াল এলিমেন্ট, তাহলে পজিশন ভেক্টরের ডিফারেন্সিয়াল এলিমেন্ট গুলো নর্মালি তুমি খুব ইজিলি নর্মাল ট্যানজেন্ট বেস ভেক্টরস এর টার্মসে লিখতে পারছো। সেখান থেকে আমরা বলছি যে ন্যাচারালি স্পিকিং কোঅর্ডিনেট ডিফারেন্সিয়ালের কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্টস কে দেখতে পাওয়াটা ইজিয়ার। এই কারণে আমরা দেখো পজিশন ভেক্টর যখন এক্স ওয়াই জেড ও লিখছি, এক্স ওয়াই জেড কে যখন আমরা একটা সিঙ্গেল নোটেশনে এক্স আই বলে লিখছি, তখন ওই কন্ট্রাভেরিয়েন্ট বলে দেখাচ্ছি, এই যে মাথার উপরে কন্ট্রাভেরিয়েন্ট দেখাচ্ছি। আর যখন আমরা এটারই করসপন্ডিং কার্ভিলিনিয়ারে লিখছি ইউ ভি ডব্লিউ, যাকে আমরা একসাথে করে ইউআই বলছি, তখনও আগেন আমরা মাথার উপর দেখাচ্ছি। কারণ আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড আছে, অর্থাৎ আমি আগে থেকেই জানি এবং তোমাদেরকেও বলেছিলাম প্রথম দিনই যে আমরা দেখবে পজিশন ভেক্টরের যে কম্পোনেন্টস বা পজিশনের যে ডিফারেন্সিয়াল এলিমেন্টস গুলো, সেগুলোকে আমরা কন্ট্রাভেরিয়েন্ট হিসেবে দেখাবো সবসময়, কারণ ওটা করলে আমাদের নোটেশনটা ডিফাইন করতে সুবিধা হবে। তোমরা এই যে টেন্সার শিখতে শুরু করলে, তোমরা কোঅর্ডিনেটস এর পয়েন্ট অফ ভিউ থেকে শুরু করছো। তোমরা ম্যাথমেটিশিয়ানরা কিন্তু টেন্সার এভাবে শেখে না, তারা মোর জেনারেল অ্যাক্সিওম ফ্যাক্সিওমের জায়গা থেকে, মানে মোর অ্যাবস্ট্রাক্ট ভাবে শেখে। তারা কোঅর্ডিনেটের কথা সেখানে আলোচনাই করে না। তারা প্রথমেই শুরু করবে হচ্ছে মেট্রিকটা কিরকম বা হ্যান ত্যান, এই যে মেনিফোল্ড এইসব কথা বলবে। আমাদের সেটা দরকার নেই, আমরা ফিজিক্সে যা চিনি সেটার টার্মসে নতুন জিনিসকে শিখতে চেষ্টা করবো। তাহলে কোঅর্ডিনেটের কম্পোনেন্টস ন্যাচারালি কন্ট্রাভেরিয়েন্টস আসে, সেজন্য মাথার উপর ইন্ডেক্স দিয়ে দিয়ে লিখেছি। আমি যেহেতু আগে থেকেই জানি কন্ট্রাভেরিয়েন্ট বেরোবে, সেজন্য কন্ট্রাভেরিয়েন্ট যেভাবে যে নোটেশনে লিখবো, সেটা আমি কন্ট্রাভেরিয়েন্ট আসারও আগে থেকে ওইভাবে লিখতে শুরু করেছি, ইন অ্যান্টিসিপেশন অফ দিস থিং। বুঝতে পারছো? এইটা আসবে জানি বলে আমরা প্রথম থেকে এই সিম্বলটা ব্যবহার করতে শুরু করেছি, মাথার উপর দিয়ে করবো। আর কোঅর্ডিনেট দিয়ে যদি আমরা ডেরিভেটিভ করি, অর্থাৎ ধরো এক্স আই দিয়ে যদি ডেরিভেটিভ করি, অথবা ধরো আমরা যদি ইউআই দিয়ে ডেরিভেটিভ করি, সেখানে আমি আগের দিন বা তার আগের দিন বলেছিলাম যে ইন্ডেক্স গুলো ইউতে এবং এক্স এ মাথার উপরে রয়েছে, কিন্তু তারা নিজেরা যেহেতু এইখানে ডেরিভেটিভের ফাংশনটার মাধ্যমে একটা সর্ট অফ ডিনোমিনেটরে নেমে এসছে, কাজে এই জিনিসগুলোতে এটা যখন এইটাকে যদি এই যে কোয়ান্টিটিটা, এটাকে যদি আমি একটা কোনোভাবে ধরো আমি কিছু একটা তেরাঘেটি সিম্বল এরকম একটা সিম্বল দিয়ে দিই কিছু একটা জিনিস, সেইটাতে ইন্ডেক্সটাকে আমি তলায় লিখবো। মানে এই জিনিসটা যদি এই সিম্বলটা দিয়ে রিপ্রেজেন্টেড হয়, তার যে ইন্ডেক্সটা আসবে সেটাকে আমি তলায় কোভেরিয়েন্ট ইন্ডেক্স হিসেবে লিখবো। এই যে ডেরিভেটিভ করছি, পার্সিয়াল ডেরিভেটিভ করছি বা এখানে যে ডেরিভেটিভ করছি, তাতে যে কোয়ান্টিটিটা তৈরি হবে, তাতে ডেরিভেটিভ ব্যাপারটাকে আমি ইন্ডেক্সটা নিচে দিয়ে দিই, কোভেরিয়েন্ট লিখবো। তার মানে কি নাম, পজিশন ভেক্টরে কন্ট্রা, আর আমার লেখাটা বাজে হয়ে যাচ্ছে, পজিশনের জন্য আমি কন্ট্রাভেরিয়েন্ট লিখবো, আর এই যে ডেরিভেটিভ মার্কা জায়গায় আমার ন্যাচারালি কোভেরিয়েন্ট আসছে, মানে কোভেরিয়েন্ট ইন্ডেক্স পজিশনটা আসছে। এবার এখান থেকে ফার্দার আমরা আরো আগের দিন যেটা দেখেছিলাম, সেটা হচ্ছে যে এই যে গ্রেডিয়েন্ট কিভাবে ডিফাইন করে একটা স্কেলার ফিল্ড, একটা স্কেলার কম্পোনেন্টের কোয়ান্টিটির, সেটা আমরা দেখেছিলাম। এটা কিরকম বেরিয়েছিল, এইটার ith কম্পোনেন্টকে আমরা এটাকে আমরা কি করেছিলাম, কায়দাটা কি করেছিলাম, যে এই যে ভেক্টরটা আছে, এটাকে আমরা বলেছিলাম কোনো একটা, যেহেতু এটা একটা ভেক্টর কোয়ান্টিটি অ্যাজ এ হোল, তাহলে এটার কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট আলফা এর টার্মসে লেখা যাবে,
এবং এখান থেকে লোরেপিটে দেখিয়েছিলাম যে এফআই এই জিনিসটা বেরোচ্ছে জিআইজে ডেল ফাই ডেল ইউজে খুব সম্ভবত, এরকম একটা জিনিস। তোমরা আগের দিনের পিডিএফটা যদি থাকে সেখান থেকে একটু চেক করে নিও। আমার ধারণা এরকমই বেরিয়েছে, আমি তো এখন তো বার করলাম না, এরকমই বোধহয় বেরিয়েছে, বোধহয় না বোধহয় মানে খুব সম্ভব এটাই বেরিয়েছে। এবার এখান থেকে আমরা দেখেছিলাম যে আমরা যদি জেনারেল যে কোনো ফাই স্কেলারের জন্য লিখতে পারি, তাহলে এই যে ইউআই যেগুলো ইউআই ইকুয়াল টু কনস্ট্যান্ট যে সারফেস, সেইখানে যে ইউআই জিনিসগুলো, মানে ইউআই গুলো বলতে কি, ইউআই অ্যাজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড ইত্যাদি জানি, কাজেই আমি ইউআই সারফেসের কথা ভাবছি আর কি। তাদের করসপন্ডিং নর্মাল যেগুলো অর্থাৎ গ্র্যাড অফ ইউআই, এটা তো একটা ভেক্টর। এখানে এরকম এটা আসলে কটা ভেক্টর, এই জিনিসটা মানে কি, এগুলোর মানে হচ্ছে বিটা আই ভেক্টর গুলো। কটা আছে এখানে, আই এর ভ্যালু 1 2 3 এর জন্য 3টে ভেক্টর আছে এখানে, বিটা আই 3টে আছে, বিটা 1 বিটা 2 এবং বিটা 3, এই 3টে ভেক্টর আছে। এই 3টে ভেক্টরকে কালেকটিভলি আমি গ্র্যাড ইউআই বা বিটা আই বলে লিখেছি। সেটাকে আমি তাহলে এখান থেকে বার করে ফেলতে পারি যে কিরকম দেখতে হবে। সেটা কি বের করব, গ্র্যাড ইউআই বার করছি, সেটা কিরকম দাঁড়াবে, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, কাজেই আমার এটা হবে জি, আচ্ছা এটাকে আমি এক শর্টে লিখতে গেলে গন্ডগোল হবে, আমার খুব সম্ভবত এটা বেরোবে হচ্ছে জি আই জে আলফা জে, এরকম। না গন্ডগোল কেন হবে, ঠিকই হবে। এইটা মানে এটা হচ্ছে বিটার চেহারা, এরকম বেরোবে। তাহলে আমি বিটা আই অর্থাৎ নর্মাল বেস ভেক্টর গুলোকে আলফা জে ট্যানজেন্ট বেস ভেক্টর টার্মসে লিখতে শিখে গেলাম, যেখানে জিআইজে গুলো কি, জিআইজে হচ্ছে ইনভার্স অফ দ্য মেট্রিক। জিআইজে লোয়ার কেস যে জিনিসটা অর্থাৎ মেট্রিক, তার ইনভার্স। হ্যাঁ আগের দিন এটা হয়েছিল, যেখানে মেট্রিকটা কিভাবে ডিফাইন সেটাও আগের দিন হয়েছিল, ওই ডিআর এর লিখতে গিয়ে করেছিলাম। সেটা হচ্ছে জিআইজে লোয়ার কেস, যেটাকে আমরা মেট্রিক বলি, সেটা হচ্ছে ডেল আর ডেল ইউআই ডট ডেল আর ডেল ইউজে, এটাকে জিআইজে বলেছিলাম। মানে সোজা কথা, এটাকে তুমি যদি আর একটু মানে ভদ্রভাবে লেখো তাহলে এইটা, ওই যে নর্মাল ট্যানজেন্ট বেস ভেক্টর গুলোর মধ্যে ডট প্রোডাক্টকে আমরা মেট্রিকের এই যে লোয়ার কেস এইটা দিয়ে লিখেছিলাম। ইনফ্যাক্ট জিআইজে কে আমরা কি বলবো, দেখো আমরা বলবো, দেখো মেট্রিকটা আসলে কিন্তু তুমি যেটাকে মেট্রিক বলো, মেট্রিক অফ আ গিভেন স্পেস, সেটাকে আমার লেখা উচিত জি বলে, কারণ ওটা একটা জিওমেট্রিক্যাল কোয়ান্টিটি। তার এবার জিআইজেটা কি, জিআইজে গুলো হচ্ছে জিআইজে আর দা আই জে এথ কম্পোনেন্ট অফ দ্য মেট্রিক জি। এই কথাটা তোমরা মানে বুঝতে পারলে কি বললাম? যেমন ধরো আমরা একটা ভেক্টর বলতে এইটা বোঝাই, এআই হচ্ছে এ হচ্ছে ভেক্টর, তার কম্পোনেন্টস কে তুমি কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট আর লাইক দিস এরম লিখবে, বা কোভেরিয়েন্ট কম্পোনেন্টস আর লাইক দিস এরম লিখবে। যে মেট্রিক অফ এ গিভেন স্পেস সেটা হচ্ছে জি, জিআই যে হচ্ছে তার আই এর যে কম্পোনেন্ট। কেন বলছি, যেমন এ ভেক্টর হচ্ছে একটা ভেক্টর, সেটা একটাই জিনিস, কাউকে একটা লাথি মারলাম মানে তাকে একটা মোমেন্টাম ভেক্টর দিলাম, তার কম্পোনেন্ট কে এক্স ওয়াই জেড এ নেবো না আর থিটা ফাইতে নেবো না সোজা করে নেবো না ব্যাকা করে নেবো না কিভাবে কম্পোনেন্ট নেবো কোন দিকে প্রজেকশন নেবো, সেটা হচ্ছে যে দেখছে সেই কম্পোনেন্ট কিভাবে অ্যাক্সিস ট্যাক্সিস ঠিক করেছে তার উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম কম্পোনেন্টের ভ্যালু হতে পারে, কন্ট্রা হতে পারে, কোভ্যালেন্ট হতে পারে, যা খুশি হতে পারে, তাই না? ভেক্টরটা কিন্তু আসল ফিজিক্যাল জিনিসটা হচ্ছে এ ভেক্টরটা অ্যাজ এ হোল, কম্পোনেন্টস আর নট ফিজিক্যাল। কম্পোনেন্ট হচ্ছে আমরা মাপামাপির সময় কিভাবে অ্যাক্সিস ট্যাক্সিস সেট করেছি তার উপর ডিপেন্ড করে ঠিক হবে যে কম্পোনেন্ট ভ্যালু গুলো কত আসবে। কিন্তু ফিজিক্যাল ভেক্টর কোয়ান্টিটিটা কিন্তু অ্যাজ এ হোল একটা সিঙ্গেল জিনিস, এটা তোমরা বোঝো তো? ভেক্টর মানে কিন্তু কম্পোনেন্টস নয়, ভেক্টর মানে অ্যাজ এ হোল ইটস আ ভেক্টর। কেউ যখন এটা বলে লাথি মারে, বলটাকে মোমেন্টাম দেয়, সেটা একটা সিঙ্গেল, লাথির ডান দিকের কম্পোনেন্ট বা দিকের কম্পোনেন্ট এগুলো হচ্ছে অঙ্ক কষার সুবিধার জন্য আমরা তৈরি করেছি। তাহলে এগুলো যেমন ভেক্টরের কম্পোনেন্ট, আমরা জানি যে 3 ডিমেনশনাল স্পেসে ভেক্টরের কম্পোনেন্ট 3টে হয়, মানে 3টে সংখ্যা দিয়ে তুমি ভেক্টরকে বোঝাতে পারো। সেরকম মেট্রিকও হলে, যেমন ভেক্টর একটা কোয়ান্টিটি, এক ধরনের কোয়ান্টিটি, সেরকম ভেক্টর যেমন একটা কোয়ান্টিটি, সেরকম মেট্রিকও হচ্ছে আলাদা টাইপ অফ কোয়ান্টিটি, যেগুলো তুমি কত ডাইমেনশনে স্পেসে আছো তার উপর ডিপেন্ড করে তত ডাইমেনশনে স্কোয়ার ম্যাট্রিক্স তৈরি করবে। কাজেই সেই ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো হচ্ছে জিআইজে, তাদেরকে তুমি আই এর যে কম্পোনেন্ট বলে বলতে পারো। তার মানে আমি মেট্রিক যাকে বলছি আসলে আমি লিখেছি কম্পোনেন্ট গুলোকে, যেগুলো এইভাবে ডিফাইন। মেট্রিকটা কিন্তু অ্যাজ এ হোল এই জিনিসটা, এই কোয়ান্টিটিটা।
আচ্ছা, তাহলে মেট্রিকের তার মানে আমি কিরকম কম্পোনেন্ট নিলাম, তার মানে জিআই যেটা কিরকম হলো, জিআই যেটা দেখো দুটো ইন্ডেক্সের নিচে, কেন? কারণ আলফাতেও আইটা নিচে ছিল, আলফা জেতেও আইটা নিচে ছিল, তাহলে দুটোই কোভেরিয়েন্ট ইন্ডেক্সের মতো ছিল, পজিশনটা নিচে ছিল, তাহলে দুটোই আমার নিচে অ্যাপিয়ার করেছে, তার মানে বোথ আর কোভেরিয়েন্ট ইন্ডেক্স, বোথ ইন্ডিসেস, ইন্ডেক্সের প্লুরালটা হচ্ছে ইন্ডিসেস, বোথ ইন্ডিসেস আর ইন কোভেরিয়েন্ট, মানে লোয়ার কেসে আর কি, লোয়ার কেস লিখছি, কোভেরিয়েন্ট পজিশন। স্ট্যান্ডার্ড ডেফিনেশনে মেট্রিকে সবসময় কম্পোনেন্ট গুলো এই লোয়ার পজিশনে অ্যাপিয়ার করে, এটা হচ্ছে মেট্রিক বলতে তুমি সবসময় এই লোয়ার পজিশনের জন্য মানে কোভেরিয়েন্ট নেবে, তার মানে তুমি বলতে পারো আই এর জি এর দুটোতেই বেসিক্যালি বোথ ইন্ডেক্স আর কোভেরিয়েন্ট ইন্ডেক্স। নর্মালি এটা আমি তোমাদের বোঝার সুবিধার জন্য লিখে দিচ্ছি যে বাই এলিমেন্টস অফ আ মেট্রিক we mean the covariant elements, covariant components. জিআই যে লোয়ার কেস গুলোকেই আমরা নর্মালি মেট্রিক বলে বলি, এটা তো ম্যাট্রিক্স, কাজে ম্যাট্রিক্সের ইনভার্স হয়, আমি যদি জিআই এর ইনভার্স ম্যাট্রিক্স বার করি তাহলে যেটা বেরোবে, কিছু একটা ম্যাট্রিক্স বেরোবে, সেই ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলোকে আমি জি আপার কেস আই জে বলে ডিফাইন করবো। এখানে তুমি আই জে লিখতে পারো, এম এন লিখতে পারো, যা খুশি লিখো, ইনফ্যাক্ট আলাদা লেখাই ভালো, এম এন বলে ডিফাইন। এটা হচ্ছে, এইটা কি, এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স অফ জিআইজি। তার মানে আমার ডেফিনেশনটা হবে, আমি যদি ম্যাথমেটিক্স এর ভাষা লিখি, জিআইজে, জি ধরো জে কে, এটা আমাকে দেবে ডেল্টা আই কে, এরকম ম্যাট্রিক্স আর তার ইনভার্স ম্যাট্রিক্স মিলে আমাকে ডেল্টা ফাংশন মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স দেবে। আচ্ছা, এবার এখানে আগের দিন একজন জিজ্ঞাসা করেছিল কেটা একটু সরিয়ে কেন লিখেছি, ইনফ্যাক্ট তোমরা খেয়াল করে দেখো যখন আমরা ডেল্টা ফাংশন ছোটবেলা লিখতে, ডেল্টা আই যে এভাবে লিখতে ওপর নিচে সবসময় লেখনি তোমরা, তাই না? পাশাপাশি লিখতে না? কোনো কোনো বইতে দেখবে এরকম থাকে, কোথাও এরকমও থাকে, কোথাও একটু আগে পরেও থাকে, কোথাও এরকম আগে আই পরে যেও থাকে, এরকম বিভিন্ন থাকে। অ্যাকচুয়ালি দেখো এটা একটা, আসলে তো জিনিসটা ম্যাট্রিক্স, ডেল্টা ফাংশনও তো ম্যাট্রিক্স, একটা স্কোয়ার ম্যাট্রিক্স, তো তার মানে তার দু রকম ইন্ডেক্স আছে, একটা রো আর একটা কলামকে রিপ্রেজেন্ট করছে। তার মানে সেই ইন্ডেক্স গুলো তুমি যদি পাশাপাশি দুটোকেই নিচে লেখো, তাহলে ডান দিক বা দিক বা আগে পরের ব্যাপার, এক নম্বর ইন্ডেক্স দু নম্বর ইন্ডেক্সের ব্যাপার আছে। কাজেই আমার যে কোনো, এটা ইনফ্যাক্ট যে কোনো ম্যাট্রিক্স বা এই যে সেকেন্ড র্যাঙ্ক, এই যে এইগুলোকেই, এইগুলো অ্যাকচুয়ালি টেনজার কোয়ান্টিটি, টেনজারের কথা আমরা আরো পরে বলবো। আপাতত দেখো যেরকম জিনিসে তুমি ম্যাট্রিক্স বলছো মানে তার দুটো ইন্ডেক্স আছে, কাজেই ধরো কোনো একটা এরকম কোয়ান্টিটিকে যদি আমি, এটা ধরো কিছু একটা ম্যাট্রিক্স, তার দুটো ইন্ডেক্স আছে, তার মানে এক নম্বর আর দু নম্বর দুটো ঘর। এবার এই দুটো ঘর, এক নম্বর আর দু নম্বর ঘর ছাড়াও আমরা এখন শিখেছি যে একতলায় ঘর হয়, দোতলায় ঘর হয়, মানে এই দুটো ইন্ডেক্স ওই সেম জিনিসটারই দুটো ইন্ডেক্স, একটা একতলায় একটা দোতলায় থাকতে পারে, আবার ওই জিনিসটারই কম্বিনেশনটা দ্বিতীয়টা দোতলায় আর প্রথমটা একতলায় সেটাও থাকতে পারে। এগুলো হচ্ছে ইন্ডেক্সের পজিশন বোঝাচ্ছি, এই যে ড্যাশ ড্যাশ দিয়ে। দুটো ইন্ডেক্স, দুটোই নিচে হতে পারে, একটা নিচে একটা উপরে, প্রথমটা নিচে দ্বিতীয়টা উপরে, বা দ্য আদার ওয়ে অ্যারাউন্ড এইটা। আর ফাইনালি আরো একটা হতে পারে যেটাতে ওই একই কোয়ান্টিটি হয়তো, মানে ফিজিক্যাল জিনিসটা একই, তারই কম্পোনেন্ট গুলো দুটোই ওপরে, এটাও হতে পারে। অর্থাৎ যেমন এইটার এক্সাম্পল কি, এটার এক্সাম্পল হচ্ছে যে জিআই যে ইনভার্সটা, এইটার এক্সাম্পল কি, এটার এক্সাম্পল হচ্ছে জিআই যে লোয়ার কেসটা, প্রথম আমাদের স্ট্যান্ডার্ড মেট্রিকটা, এইটার এক্সাম্পল হচ্ছে এই যে ডেল্টা আই যেগুলো, এইটা, এটার এক্সাম্পল হচ্ছে এইগুলো। দুটো পজিশন থাকে দুটো ইন্ডেক্সের জন্য, এবার দুটোই নিচে থাকতে পারে, দুটোই ওপরে থাকতে পারে, তাদের বিভিন্ন রকম কম্বিনেশনে আমরা এই দুটো ম্যাট্রিক্স, দুটো ইন্ডেক্স ওয়ালা জিনিসের এরকম 4 রকম টাইপ পেতে পারি। প্রত্যেকটার মানেও আলাদা তাহলে? প্রত্যেকটার মানে ক্ষেত্র বিশেষে সেম, ক্ষেত্র বিশেষে আলাদা, কখন আলাদা কখন সেম সেগুলো একটুখানি মানে সেগুলো একটু বলার আছে আর কি। এই অবধি বোঝা গেছে যে আপাতত মানে যদি সবকটাকে আলাদা ভাবি, ইন জেনারেল তো আলাদাই ভাববো, তাহলে এই 4 রকম পসিবিলিটি আছে। দুটো ঘর, একতলায় দুটো ঘর আছে, দোতলায় দুটো ঘর আছে, তবে এরকম হবে না যে একটা আছে তার তোমার এখানেও আছে, এখানে তুমি 1 2 3 4 বসিয়ে দিলে, 4টে ঘর কিন্তু নেই, অ্যাট এ টাইম দুটো ঘরই অকুপাই করা যায়, দুটোই নিচে হতে পারে, দুটোই ওপরে হতে পারে, বা একটা নিচে একটা উপরে, অথবা একটা উপরে একটা নিচে, এরকম। ঠিক আছে, কাজে এই ছবিটা ভালো নয়, 4টে ঘর নেই কিন্তু ঘর দুটোই আছে,
তুমি একতলা দোতলা করে থাকতে পারো, বা দুটোই একতলা হতে পারে, দুটোই দোতলা হতে পারে, হোয়াট এভার। এই যে 4 রকম পসিবল জিনিস বেরোয়, সবকটাই কিন্তু দেখো, আমি ঘুরে ফিরে তোমায় বলছি, ধরো এই যে জিআই যে মেট্রিক অথবা তার আপার কেস, এইসব আসলে কি কিরকম ভাবে কম্পোনেন্ট নিচ্ছি তার উপর রিলেট করছে। তো ডিপেন্ডস অন হাউ আই এম টেকিং দ্য কম্পোনেন্টস, তাই তো? ভেক্টরের জন্য দেখেছিলাম যে দুটোই আমি যদি ট্যানজেন্ট বেসিসে নিই তাহলে কন্ট্রাভেরিয়েন্ট বেরোয়, যদি নর্মাল বেসিসে নিই তাহলে কোভেরিয়েন্ট বেরোয়, ইত্যাদি ইত্যাদি, এসব কথা ছিল। তো আমি এইটাতে কি হয়েছে যে একটা টেনজার কোয়ান্টিটি, এটাকে ইন জেনারেল তো বললাম মেট্রিক হচ্ছে আসলে টেনজার কোয়ান্টিটি, যাকে তুমি ম্যাট্রিক্স এর মতো করে লিখছো। মানে ভদ্র ভাষা বলতে গেলে এভাবে এটা মনে রাখো, জাস্ট পরে এটা আরো ভালো দেখতে পাবে। আ মেট্রিক ইজ আ সেকেন্ড র্যাঙ্ক টেনসার কোয়ান্টিটি। সেকেন্ড র্যাঙ্ক মানে কি? সেকেন্ড র্যাঙ্ক মানে হচ্ছে দুটো ইন্ডেক্স আছে, মানে বেসিক্যালি যেটাকে তুমি ম্যাট্রিক্স এর মতো করে লিখতে পারবে। বুঝতেই পারছো? তার মানে থার্ড র্যাঙ্ক, ফোর্থ র্যাঙ্ক, 10th র্যাঙ্ক টেন্সার কোয়ান্টিটি হয়। থার্ড র্যাঙ্ক মানে সেখানে 3টে এরকম ইন্ডেক্স থাকবে। ধরো কোনো একটা কোয়ান্টিটি এ, ধরো এ আই জে কে, এরকম জিনিস থাকতে পারে। এটার মানে হচ্ছে দেখো যে এটা দুটো কোভেরিয়েন্ট আর একটা কন্ট্রাভেরিয়েন্ট ইন্ডেক্স আছে। এইটা কি? এটা হচ্ছে একটা র্যাঙ্ক 3 টেন্সার। টেন্সার কি? লেভিসিভিটাটাই না, হ্যাঁ, লেভিসিভিটা ইজ কাইন্ড অফ র্যাঙ্ক 3 টেন্সার, ঠিক। কিন্তু লেভিসিভিটা ডিপেন্ড করে, লেভিসিভিটা র্যাঙ্ক 3 হতে হবে তার কোনো কথা নেই, লেভিসিভিটা তার থেকে বেশি বড় হয়। ওটাকে বলে অ্যাকচুয়ালি ম্যাক্সিমালি অ্যান্টিসিমেট্রিক টেন্সার। মানে তোমরা 2 ডিমেনশনাল লেভিসিভিটা এপসাইলন আইজেও হয়, 3 ডিমেনশনে এপসাইলন আইজে কে হতে পারে, 5 ডাইমেনশনে এপসাইলন আইজে কে এম হতে পারে। মানে লেভিসিভিটা ইজ মোর কমপ্লিকেটেড, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। কিন্তু তুমি ধরেছো ঠিকই, মানে ওই ওই ধরনের জিনিস টেন্সার কোয়ান্টিটি। র্যাঙ্ক 3 মানে সেখানে 3টে ইন্ডেক্স থাকবে, র্যাঙ্ক 2 মানে দুটো ইন্ডেক্স থাকবে, র্যাঙ্ক 1 মানে যাদেরকে তুমি ভেক্টর বলে তোমরা চেনো তারা হচ্ছে র্যাঙ্ক 1 টেন্সার, মানে একটা ইন্ডেক্স থাকে। যে জন্য ভেক্টরে কি তুমি এআই লিখছো মানে কি একটা ইন্ডেক্স। তুমি টেন্সারটা র্যাঙ্ক 1 তার কিরকম কম্পোনেন্ট দিলে তার উপর ডিপেন্ড করছে কোভেরিয়েন্ট না কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট। সেরকম এখানেও তার মানে কি যে জিটা হচ্ছে মেট্রিকটা হচ্ছে জি, কোথায় গেল এই যে মেট্রিকটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিটা হচ্ছে জি। এবার তার ইউজুয়ালি আমরা তার কোভেরিয়েন্ট বেসিসে, নর্মাল বেসিসে আমরা লিখি। আমরা যেহেতু আলফা দিয়ে ডিফাইন করি, ট্যানজেন্ট বেস ভেক্টরস এর টার্মসে ডিফাইন করি, সেজন্য আমার কি হয় ওটাতে কোভেরিয়েন্ট আসে। দেখো ট্যানজেন্ট বেস ভেক্টর গুলোতে নিজেদের ইন্ডেক্স গুলো কিন্তু তলায়, তার ফলে এদের ডট প্রোডাক্ট দিয়ে যে মেট্রিক ডিফাইন হলো সেখানে দুটোই কোভেরিয়েন্ট এসছে। এবার কোভেরিয়েন্ট কন্ট্রাভেরিয়েন্টটা যে শুধু ভেক্টরের কম্পোনেন্টেই হয় তা নয়, মোর জেনারেল টেন্সার। দেখো ভেক্টর আসলে টেন্সার কোয়ান্টিটি, ভেক্টর মানে হচ্ছে র্যাঙ্ক 1 টেন্সার, একটা ইন্ডেক্স থাকে। আর ফার্স্ট সেকেন্ড র্যাঙ্ক টেন্সার মানে যাতে দুটো ইন্ডেক্স থাকে। তাহলে ভেক্টরের যেমন কন্ট্রাভেরিয়েন্ট কোভেরিয়েন্ট কম্পোনেন্টস হয়, সেরকম টেন্সারেরও হবে। এবং টেন্সারে কি প্রত্যেকটা ইন্ডেক্সের করসপন্ডিং কন্ট্রা এবং কো হতে পারে। বুঝতে পারলে কি বলছি? মানে আমার এমন হতে পারে যে এই যে কোয়ান্টিটিটা দেখো, এতে এই দুটো হচ্ছে কোভেরিয়েন্ট ইন্ডেক্স, এই দুটো, কিন্তু এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট ইন্ডেক্স। মানে আলাদা আলাদা ইন্ডেক্সের কন্ট্রা এবং কো পজিশন হতে পারে। এবার যেটা বলতে গিয়ে এইসব কথা হলো সেটা হচ্ছে, আগের দিন ওই যে একজন বলছিল যে আগে পরে কেন লিখেছেন, সেটা এই কারণে দেখো যে এই যে ডেফিনেশন অফ জি ছিল, কি লিখেছিলাম, আলফা ডট আলফা, মানে আলফা আই ডট আলফা যে এই যে এইটা, এখানটা একটা জিনিস খেয়াল করো ভালো করে। ডট প্রোডাক্ট আছে মানে আমি এটাকে যদি আই না লিখে জে, আমি ধরো আগে যদি জে লিখতাম পরে যদি আই লিখতাম তাহলেও কোনো মহাভারত অশুদ্ধ হতো না, কারণ ইটস এ ডট প্রোডাক্ট, তাই না? হ্যাঁ, ইনফ্যাক্ট হতো আমি না। এটা আরেকবার লিখি, কারণ তোমরা পরে নোটসটাতে দেখলে যাতে গুলিয়ে না যায়, আমি এখানে আরেকবার লিখেই করি। ধরো আমার ডেফিনেশন আছে হচ্ছে জি আই জে, কাকে বলছি, আলফা আই লোয়ার কেস ডট আলফা জে লোয়ার কেস, তাদের মধ্যে ডট প্রোডাক্ট। সিন্স ইট ইজ এ ডট প্রোডাক্ট আই ক্যান অলসো রাইট আলফা জে বিফোর, মানে ফার্স্ট, এন্ড আলফা আই আফটার দ্যাট। এটাও লিখতে পারি, ইজ দ্য সেম থিং। তার মানে এইটা যদি ডেফিনেশন হয়, সেই ডেফিনেশন থেকে ফলো করলে আমার এখানে জি জে আই লেখা উচিত, তাই তো? Symmetrically defined, it's defined through a dot product, and dot product is symmetric under the exchange of index. হ্যাঁ তাই না? স্যার। a dot b আর b dot a আর the same thing, অর্ডারের উপর ম্যাটার করে না। তার মানে জিআই যে ডেফিনেশনটাই এমন যে জিনিসটা একটা সিমেট্রিক কোয়ান্টিটি বোঝাচ্ছে, ইটস এ সিমেট্রিক টেন্সার। তার মানে জিআই যে একটা র্যাঙ্ক, সেকেন্ড র্যাঙ্ক তো বটেই, সেকেন্ড র্যাঙ্ক টেন্সার, ইটস আ সেকেন্ড র্যাঙ্ক সিমেট্রিক টেন্সার। মানে তুমি জিআই যে ইকুয়াল টু জি জে আই, এটা হবে। খেয়াল করে দেখো, তোমরা যে ডেল্টা আই যে বলে যাকে চিনতে, ক্রনিকার ডেল্টা ফাংশন 1 0 0 0 1 0 0 0 1, এইটা তো ক্রনিকার ডেল্টার ম্যাট্রিক্সটা এরকম তো।
হ্যাঁ স্যার। আচ্ছা, এই ক্রনিকার ডেল্টাতে দেখো, তাহলে এটাকে ডেল্টা জিআইও লেখা যায়, কারণ দেখো দেখতেই তো পাচ্ছ ম্যাট্রিক্সটা সিমেট্রিক। ক্রনিকার ডেল্টা ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স। এইটা সিমেট্রিক আন্ডার কি, সিমেট্রিক বলেই সঙ্গে সঙ্গে যেটা কিসের আন্ডারে বলছেন, এক্সচেঞ্জ অফ আই এন্ড জে। আই জে কে যদি ইন্টারচেঞ্জ করে দাও পজিশন, তাহলে ওটা সিমেট্রিক থাকে। আচ্ছা, এটা যদি জানা থাকে, তাহলে আজ এখন আমরা যেহেতু কন্ট্রা আর কো শিখেছি বলে বলছি যে আই জে কে ক্ষেত্র বিশেষে ওপরে লিখতে হবে, তাহলে আমি আই আগে আর জে পরে লিখবো, নাকি না জে আগে আর আই পরে লিখবো? এগুলো আসলে সমান হবে, কারণ ডেল্টা ফাংশন জিনিসটা আসলে তো সিমেট্রিক ম্যাট্রিক্স। এইটা লেখা আর এইটা লেখার মধ্যে পার্থক্য নেই। তুমি 1 নম্বর ঘরে রাম মানে আর 2 নম্বর ঘরে শ্যাম, না 2 নম্বর ঘরে শ্যাম 1 নম্বর ঘরে রাম, তাতে এসে যাচ্ছে না, কারণ যমজ সিমেট্রিক। সেই জন্য কিন্তু আমাদের যেহেতু অভ্যাস আগে পরে লেখা, যে 1 নম্বর ঘর 2 নম্বর ঘরে ডিস্টিংশনটা রাখাটা যেহেতু আমার হ্যাবিট, সেই জন্য আমি ওভাবে লিখেছি। কিন্তু যেহেতু দুটো সমান, তার জন্য ওপরে নিচেও অনেক বইতে লেখা থাকে, কারণ এইগুলোর ক্ষেত্রে ম্যাটার করছে না। ওপর নিচে আমি আমি যতক্ষণ পাশে পাশে লিখছি, তখন তো আমি পাশে যখন লিখছি তখন তো আমি আই আর আই এর মাথার উপর যে এরম তো লিখবো না, আই এর ঘাড়ের উপর যে লিখবো এরম কি লিখবো? এরম তো করবো না, এটা তো এরম তো আর কেউ লেখে না। ধরো এম এন দিয়ে লিখছি, আমি ধরো ডেল্টা এম এন এরম লিখবো বা ডেল্টা এন এম এরম লিখবো, আমি কি লিখবো যে ডেল্টা এম তারপর তার ঘাড়ের উপর দিয়ে একটা এন? তা তো আর লিখবো না, তাই না? তাহলে ওপরে না নিচে না লেখাতে যেহেতু ডিস্টিংশন ওপর নিচে দেখতে পাওয়া যাচ্ছে, সেজন্য আমরা ওই ঘাড়ের উপরে ব্যাপারটা আসছে না, সেজন্য অর্ডারটা মেনটেন না করলেও চলে, সিমেট্রিক বলে। তুমি যেমনই লেখো, তুমি এরকম যদি একটা জাস্ট ওপরে আরেকটা লিখে দাও, তাহলেও ম্যাটার করছে না, কারণ তুমি আই কে কলাম ভাবো আর জে কে রো ভাবো বা আদার ওয়ে রাউন্ড উল্টো ভাবো, ইট ডাজন্ট ম্যাটার, ইট উইল গিভ ইউ দ্য সেম থিং। সেই জন্য ওপরে নিচে লিখেছে, কিন্তু ভদ্রলোকের হ্যাবিট হচ্ছে ওটাকে আগে পরে করে লেখা। দেখো বিটা আই ভেক্টরকে কি পেয়েছি, জি আই জে আলফা জে। এইটা আগের দিন বার করেছিলাম। এর কোভেরিয়েন্ট কম্পোনেন্ট লিখছি এ আই বিটা আই, এরকম লিখতে পারি। এই যে কোভেরিয়েন্ট, কারণ বিটার টার্মসে লিখেছি মানে কোভেরিয়েন্ট কম্পোনেন্ট বেরিয়েছে। আর কন্ট্রাভেরিয়েন্ট কে কি লিখি, কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট লিখছি এ জে আলফা লিখবো কন্ট্রাভেরিয়েন্ট। এইবার বিটা আই কে আমি লিখতে শিখেছি কি, এইটা দিয়ে এরকম। এই জিনিসটা ব্যবহার করে আমি বিটা আই কে লিখতে জানি, এখানে বিটাতে ব্যবহার করবো, এটাকে কি লিখবো, এটা ব্যবহার করব। ব্যবহার করলে আমি লিখবো এ আই যেমন আছে থাক, বিটা আই এর জায়গায় লিখছি জি আই জে আলফা জে। তাহলে সেখান থেকে আমি এই দুটো কম্পেয়ার করে দেখলাম, এই যে আলফা জে আর আলফা যেহেতু আইডেন্টিক্যাল, তাহলে তাদের কোএফিসিয়েন্ট গুলো সেম হতে হবে। আমি এখান থেকে পেলাম এ জে আপার কেস, এ জে আপার কেস যেটা ওইখান থেকে আসছে, এই যে এইখান থেকে এই জিনিসটা এ জে আপার কেস, এইটা এই এ আই জি আই এর সঙ্গে সমান হবে, এই হবে। আচ্ছা, এবার জিআইজি এর সম্বন্ধে আমরা আগেই শুনেছি যে ওটা হচ্ছে সিমেট্রিক, আগে পরে লিখতে পারি, উল্টে লিখতে পারি। লোয়ার কেসে দেখেছি, আপার কেসে নিশ্চয়ই হবে। সিমেট্রিক ম্যাট্রিক্স এর ইনভার্সটা সিমেট্রিক হয়তো নাকি, জি জে আই এ আই এটা লিখতে পারবো, এইটা পেলাম, এইটা। তার মানে আমাকে যদি একটা ম্যাট্রিক্সের লোয়ার কেস গুলো দেওয়া থাকে, আমি তার টার্মসে আপার কেস গুলো বার করতে পারি। এই ওপরের রিলেশনটায় আমার কোন দিকটা জানা আছে, তোমাকে ইনভার্স ম্যাট্রিক্স দেওয়া আছে, আর একটা ভেক্টরের লোয়ার কেস কম্পোনেন্ট গুলো বা কোভেরিয়েন্ট কম্পোনেন্ট গুলো দেওয়া আছে, তুমি সেখান থেকে কন্ট্রাভেরিয়েন্ট গুলো বার করতে পারবে। আচ্ছা, এবার এখানে দেখো আমি যেহেতু ওপরেরটা লিখেছি, আমি এখানে এ জে কে লিখছি জি জে আই দিয়ে এ আই দিয়ে লিখেছি, মানে আমার জেথ কম্পোনেন্ট বার করার জন্য আমি কি করবো, জি জে দিয়ে শুরু করব, একটা করে রানিং ইন্ডেক্স ধরো এম আনবো, এখানে এ এম লিখে দেবো। এটা মনে রাখার কায়দা, যে ইন্ডেক্সটা বার করতে বলছে, এ যে বার করতে বলছে আপার কেস, তাহলে তুমি জি জে আপার কেস দিয়ে শুরু করবে, অন্য যে কোনো একটা লেটার নিয়ে আসবে ইন্ডেক্স বোঝাতে, সেই লেটারটাই কন্ট্রাক্টেড, অর্থাৎ সেই লেটারটা নিচে সাম হচ্ছে। সামটা সবসময় একটা কন্ট্রাভেরিয়েন্ট একটা কোভেরিয়েন্ট সাম হবে। তাহলে আমি যদি এটাকে এ আই বলে লিখতে চাই, কি লিখবো, তাহলে জি আই দিয়ে শুরু হবে, জে নিয়ে আসবো, এ যে লিখবো, এরকমও করতে পারি। আই আছে, আই দিয়ে শুরু করলাম, কন্ট্রাভেরিয়েন্ট থাকে, কন্ট্রাভেরিয়েন্ট দিয়ে শুরু হবে, আরেকটা কন্ট্রাভেরিয়েন্ট আসবে, সেটা কোভেরিয়েন্টের সাথে মানে কন্ট্রাক্টেড হবে। কি লেখা হলো, এই এই যে রিলেশনটা, এটা আমাকে কি দিল, দিস ইজ টু ক্যালকুলেট the contravariant components
for a given covariant. of a vector if the covariant if the covariant components are given. If the covariant components are covariant components কোনগুলো? covariant components unknown, তাই না? covariant গুলো জানা আছে আর মেট্রিকটা জানা থাকলে মেট্রিক্সের ইনভার্স বার করে নেবো, মেট্রিকের ইনভার্স বার করে নিয়ে এই ক্যালকুলেশনটা করলে আমার কন্ট্রাভেরিয়েন্ট গুলো বেরিয়ে যাবে। এবার তুমি বুঝতেই পারছো এখানে যদি আমরা এই যে রিলেশনটা আছে এই রিলেশন বা উপরে যে কোনটাতে করতে পারো, আমি যদি জি এর লোয়ার কেস দিয়ে গুণ করি করে এই জিটাকে এদিকে নিয়ে আসতে পারি বাই ইনভার্টিং জি, তাহলে কোভেরিয়েন্ট গুলো কন্ট্রাভেরিয়েন্ট টার্মসে বেরোবে। তো আমাকে আর দেওয়া আছে এইগুলো, আমি এখান থেকে কষে বার করতে চাই এই লোয়ার কেস গুলো, তাহলে আমাকে এই রিলেশনটার ইনভার্স রিলেশনটা নিতে হবে, জিটাকে উল্টে বাঁদিকে আনতে হবে। খুব সহজ কায়দা। কায়দাটা কি? আমার দেওয়া আছে দেখলাম এ আই, যেটা জি আই জে এ যে করা আছে, যেটা অলরেডি কন্ট্রাক্টেড, আমি জে দিয়ে কিছু করতে পারবো না, আমাকে কি করতে হবে? জি দিয়ে গুণ করতে হবে, মেট্রিক আনতে হবে, লোয়ার কেস আনতে হবে। যেটা তো অলরেডি এনগেজড, তাহলে যে ফ্রি তাকেই এনগেজ করবো, তাহলে জি আই কে দিয়ে গুণ করি, তাহলে এদিকেও একটা জি আই কে দিয়ে গুণ করবো। এই জি আই কে, আই জে আর আই কে এরা একসাথে কম্বাইন করবে, কি হবে? এ যেমন আছে থেকে যাক, জি আই জে আর জি আই কে তারা একসাথে হবে। এখানে একটা জিনিস আমার দেখে অস্বস্তি হচ্ছে যে এই আইটা ওই রো কলামের দিক থেকে ভাবলে একটুখানি অস্বস্তি হয়, কিন্তু সেই অস্বস্তিটার কোনো অসুবিধা নেই। এই কারণে দেখো যে জি আই কেটাকে আমি ইচ্ছা করলে কে আইও লিখতে পারতাম, তাই না? সিমেট্রিক তো। ইনফ্যাক্ট আমি আরো বেটার হচ্ছে আমি জি কে আই দিয়ে টু বিগিন উইথ গুণ করতে পারতাম, তাতেও তোমার কোনো বাধা নেই। জি কে আই এ আই করা উচিত সবসময়। আগে আই লেখা আমাদের অভ্যাস বলে আমি আগে আই লিখে ফেলেছি, অ্যাকচুয়ালি আমার করা উচিত জি কে আই এ আই করে এটাকে এদিক দিয়ে গুণ ভাবা উচিত। ম্যাট্রিক্স হিসাবে ভাবলে বলতে পারো সে বাদিক দিয়ে গুণ বা whatever। জি আই জি আই, তাহলে দেখো এই কলামের সঙ্গে রো অ্যাটাচ হচ্ছে, ঠিক আছে? একটু এখানে সিমেট্রিক বলে আমি আই কে লিখলেও কিছু এসে যেত না, কিন্তু আমি জাস্ট ফর্মালি ঠিক ঠিক রাখার জন্য কলাম কম্বাইন করবো এই পয়েন্ট অফ ভিউ থেকে, আমি কে আই করে লেখাই ভালো। তাহলে জি কে আই জি আই, এই কম্বিনেশনটা আমাকে ডেল্টা কে দেবে, কে নিচে যে ওপরে। একটু আগে পরে লিখছি দেখো, যেটা সেকেন্ড পজিশনে কেটা ফার্স্ট পজিশনে, আমি পজিশনিংটাকে মেনটেন করে লিখছি। মানে ওটা তুমি নাও লিখতে পারো, তবে গুড হ্যাবিট, ওটা রাখাটাই বেটার। ওপর নিচে লেখাটা খুব ভালো জিনিস না। ইনফ্যাক্ট তুমি কোনো ভালো দামি রাইটারের বিদেশি বইতে তুমি কখনো কে যেটা উপরে নিচে পাবে না, সবসময় দেখবে আগে একটু আগে পরে করে লেখা থাকবে, ঠিক আছে? আমাদের ডিসি পাবলিকেশনের যে বইগুলো দিল্লি ফিল্লি থেকে পাবলিশ হয় ওই বইগুলো দেখবে ওপর নিচ করে, কারণ তাদের ছাপার ব্লকটা ছাপতে কম পয়সা লাগে। তাহলে ডেল্টা কে জে এ জে এই কম্বিনেশনটা কি দেবে? তুমি জানো যে যে কন্ট্রাকশনে ডেল্টা ফাংশন কিরকম করে কাজ করে, এটা এ কে দিয়ে দেবে এটা থেকে। তার মানে পেলাম এ কে লোয়ার কেস, তার এক্সপ্রেশন কি পেলাম? জি কে আই এ আই, জি কে আই এ আই। এটা কিভাবে? হ্যাঁ, তুই একটা আনমিউট করে রেখেছো, প্যাক প্যাক করে হর্নের আওয়াজ হচ্ছে। টু ক্যালকুলেট দ্য কোভেরিয়েন্ট from contravariant. Components. তোমার যদি কন্ট্রাভেরিয়েন্ট গুলো দেওয়া থাকে আর কোভেরিয়েন্টটা বার করতে হয়, তাহলে দেখো তুমি অ্যাকচুয়াল যে ম্যাট্রিক লোয়ার কেস দিয়ে, যেটাকে আমি টু বিগিন উইথ ম্যাট্রিক বলে শুরু করেছিলাম, সেই ম্যাট্রিক ব্যবহার করে নিচে নামাবে, মানে লোয়ার কেস বার করে আনবে, কোভেরিয়েন্ট বার করে আনবে। তাহলে আমরা কন্ট্রা দেওয়া থাকলে কোভেরিয়েন্ট বার করা বা কো দেওয়া থাকলে কন্ট্রাভেরিয়েন্ট বার করাটা শিখে গেছি। এটাও দেখো ওই একই কায়দা। যদি তোমাকে বলে এ এম লোয়ার কেস গুলো বার করো, আমি ধরো এ এম বলে লিখলাম, মনে রাখার কায়দা কি? জি মেট্রিক সবসময় নিয়ে আসবো, লোয়ার কেস এম দেওয়া আছে মানে সেই এম দিয়ে শুরু করব, একটা এন যে কোনো ইন্ডেক্স নিয়ে আসবো, আর যে ভেক্টরটা কম্পোনেন্ট সেই ভেক্টরের কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্টটা লিখবো, এই এন এন আবার সাম থাকবে। যেটা দেওয়া আছে মেট্রিকটা সেটা দিয়ে শুরু হবে, আর মেট্রিকে অন্য ইন্ডেক্স যেটা আনবো সেটাকে আপার কেসটা দিয়ে সাম করা হবে। আর এই ইন্ডেক্স নোটেশনের সুবিধাটা কি দেখো, যে তুমি যখন ফিল্ড থিওরি করবে বা যে কোনো ফিজিক্সের জিনিস করবে, যদি এই টেনজার নোটেশনের ব্যবহার করো, তাহলে যে কোনো স্টেপ মানে অঙ্কের যে কোনো স্টেপে জাস্ট ইন্ডেক্স গুলোর দিকে তাকালেই বোঝা যায় যে তুমি ঠিক যাচ্ছ না ভুল যাচ্ছ।
ইন্ডেক্স যদি ঠিক থাকে তাহলে দেখবে সব দিকে মিলবে। দেখো এখানে এমটা লোয়ার কেস আছে, এখানে এম লোয়ার কেস, এন এন কন্ট্রাকশন হয়ে যাচ্ছে, সেই জন্য বাঁদিকে কোনো এন নেই। ঠিক আছে, এই সমস্ত জিনিস ক্রস চেক করা যায়, কোথাও ভুল হলে তুমি সঙ্গে সঙ্গে চোখে পড়বে, যেটা ইন্ডেক্স নোটেশন ব্যবহার না করলে কখনো চোখে পড়ে না। আচ্ছা, তাহলে কন্ট্রাক্ট এগুলো হয়ে গেল। আচ্ছা, এই জিনিসটাকেই দেখো, এই যে মেট্রিকের লোয়ার কেস, এই যে জি আই জে, এটা কি করলো খেয়াল করো। এই যে এই মেট্রিকটা বা উপরে যেটা লিখেছিলাম, এই যে জি কে আই, এই যে লিখেছিলাম, এই জি কে আই এ কি কি করলো দেখো, তোমাকে ওপরে দেওয়া, ওপর আপার কেস ইন্ডেক্স মানে কন্ট্রাভেরিয়েন্ট ইন্ডেক্সে দেওয়া আছে একটা জিনিস, সেইটাকে জি লোয়ার কেসের মেট্রিকটা ব্যবহার করে তুমি কি করলে, নিচে নামিয়ে আনলে। কোভেরিয়েন্ট কন্ট্রাভেরিয়েন্ট ইন্ডেক্সের জায়গায় কোভেরিয়েন্ট ইন্ডেক্স বার করে ফেললে। এই যে দেখো কন্ট্রাভেরিয়েন্ট দেওয়া ছিল জি, তুমি ব্যাপারটাকে এভাবে ভাবো যে ধরো জিটাকে তুমি এখানে, এটা তো হচ্ছে অঙ্ক কষার কায়দা, মেট্রিক দিয়ে গুণ করে নিচে নামাবো, কিন্তু এইটাকে তুমি এভাবে যদি ভাবো যে কন্ট্রাভেরিয়েন্ট ইন্ডেক্সের ওপর, কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্টের ওপর মেট্রিকটা অপারেট করে কোভেরিয়েন্ট ইন্ডেক্স দিয়ে দিল, এভাবে ভাবতে পারো। এই যে ম্যাথমেটিক্যাল অপারেশনটা এই যে করেছি, এই অপারেশনটাকে যদি আমি এভাবে বলি যে গিভেন দ্য কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট ওয়েন লোয়ার কেস মানে মেট্রিক অপারেটস অন ইট টু লোয়ার দ্য ইন্ডেক্স, ইন্ডেক্স আপার কেসে ছিল, লোয়ার কেসে নেমে এসছে। এই কথাটা বললে কোনো ভুল বলা হয় না। না, একদমই না। ঠিক আছে, তার মানে আপার কেসে দেওয়া ছিল যে কন্ট্রাভেরিয়েন্ট দেওয়া থাকলে, কোভেরিয়েন্ট বার করব, এইভাবে না বলে আমি যদি বলি যে এই যে কোভেরিয়েন্ট মেট্রিকের যে কোভেরিয়েন্ট যে ভাগ মানে কোভেরিয়েন্ট যে ভার্সন জিআই যে লোয়ার কেস, যেটা এই যে লোয়ার কেস ভার্সনটা, এটা কি করে, এ আই বা ধরো এ যে এরকম দেওয়া আছে, এই মেট্রিকের লোয়ার কেস ভার্সনটা, এই ভার্সনটার কাজ কি, এটা একটা কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্টের উপর কাজ করে আমাকে কোভেরিয়েন্ট কম্পোনেন্ট দেয়। এভাবে লিখতে পারি, দেখো আই দিয়ে শুরু, আমি দেখো এটা উল্টো লিখলাম, জি আই জে দিয়ে শুরু হচ্ছে, আই দিয়ে শুরু হলো, জে কন্ট্রাকশন, হোয়াট এম আই গেটিং, আই এম গেটিং এ আই, মানে ফ্রি ইন্ডেক্সটা এদিকে চলে আসবে ন্যাচারালি। তাই এটা কি হলো, এটাকে আমি এভাবে বলছি যে দ্য মেট্রিক, মেট্রিক কেন বলছি, কারণ জিআই জে লোয়ার কেসটাকে আমরা নর্মালি মেট্রিক বলেই বলবো। দ্য মেট্রিক জিআই জে operates on the contravariant component to produce covariant component, তাই তো? মেট্রিকটা এটার উপর অপারেট করলো, মেট্রিকটা এটার উপর অপারেট করলো, করে কি প্রডিউস করলো, কোভেরিয়েন্টটা, কন্ট্রাভেরিয়েন্টের উপর মেট্রিক অপারেট করে কোভেরিয়েন্ট প্রডিউস করলো, এভাবে বলতে পারি। তাহলে এই যে প্রসেসটা, এই অপারেট ফপারেট এত কিছু না বলে এই প্রসেসটাকে বলে হচ্ছে লোয়ারিং দ্য ইন্ডেক্স, লোয়ারিং দ্য ইন্ডেক্স। কেন? কারণ ফিজিক্সে বহু জায়গায় অঙ্ক কষতে গিয়ে তোমরা দেখবে, ইভেন রিলেটিভিটিতে বহু জায়গায় দেখবে যে দেখো আপার কেসে ছিল, লোয়ারিং করা হলো, ইন্ডেক্সটাকে নিচে নামিয়ে আনা হলো, উপর থেকে নিচে নামিয়ে আনা হলো, তার মানে লোয়ারিং দ্য ইন্ডেক্স করলাম। মেট্রিক কি করে, ইন্ডেক্স লোয়ারিং করে দেয়, ইটস আ লোয়ারিং অপারেটর। ঠিক আছে, বোঝা হ্যাঁ গেল? স্যার। এইটা বলার কায়দা আর কি, এটা দেখবে মানে বেশিরভাগ জায়গাতে যখন আমরা এই অঙ্ক করবো তখন জাস্ট বলবো লোয়ারিং দ্য ইন্ডেক্স, তার মানে তুমি বুঝে নেবে যে মেট্রিক দিয়ে গুনটুন করে কন্ট্রাভেরিয়েন্টের জায়গায় কোভেরিয়েন্ট কম্পোনেন্ট করা হয়েছে। বহু অঙ্কের ম্যানিপুলেশনে তোমরা দেখতে পাবে যখন আমরা অঙ্ক কষবো, এই জিনিসটা মুহুর্মুহু করা হয়, এই যে লোয়ারিং করা আপারিং করা, এই ব্যাপারটা মুহুর্মুহু ব্যবহার করা হয়, প্রচন্ড ভাবে ব্যবহার করা হয়। কেন করা হয় সেটা পরে দেখতে পাবো। উল্টোটা, যে জি আই যে আছে আপার কেস, এটা এজ এর ওপর কাজ করে আমাকে এ আই আপার কেস দেবে। এটা কি করলো, নিচে ছিল ইন্ডেক্সটা, ইনভার্স মেট্রিকটা ব্যবহার করে তুলে দেওয়া হলো। এটাকে তাহলে কি বলবো, এটাকে বলবো আপারিং তো বলে না, রেজিং দ্য ইন্ডেক্স বলে, রেজিং বলে। এখানে ওই একই কথা, আমি আর এই 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 বাঁদিকের রচনাটা লিখছি না, এই রচনাটা আমি আর লিখছি না যে মানে দ্য ইনভার্স মেট্রিক অপারেটস অন দ্য কোভেরিয়েন্ট টু মেক ইট কন্ট্রাভেরিয়েন্ট, এসব লিখছি না, কিন্তু বুঝে নাও যে ওটা ওই একই কথা এখানেও চলবে। ঠিক আছে, মানে ইনভার্স মেট্রিক অপারেটস অন দ্য কোভেরিয়েন্ট কম্পোনেন্ট টু প্রডিউস দ্য কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট, এই এতটা কথা না বলে বলবো রেজিং দ্য ইন্ডেক্স। তাহলে এই জিনিসটা, এই রিলেশনটাকে আরেকবার মনে করো, জি আই জে আর জি জে কে আমাকে কি দিচ্ছে, আমি কি লিখেছিলাম, ডেল্টা আই কে। এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট। এটা কি, এটা বলেছিলাম দিস রিলেশন, দিস ইজ ডিফাইন্স, দিস রিলেশন ডিফাইন্স দ্য ইনভার্স, তাই তো? ইনভার্স অফ দ্য মেট্রিক জিআই যেটা এই রিলেশন দিয়ে ডিফাইন। তাহলে এই রিলেশনটাতে দেখো, যেমন দেখো এটা তো একটা টেনজার,
তার কম্পোনেন্টকে রেজিং করছে মেট্রিক, বা কম্পোনেন্টকে লোয়ারিং করছে মেট্রিক। তাহলে মেট্রিকের মূল কাজ কি? ইন্ডেক্সকে তোলা বা নামানো, এটা হচ্ছে মেট্রিকের কাজ। এভাবে যদি ভাবি, এবার তুমি যদি এই রিলেশনটাকে আমি এই আলোতে চিন্তা করি, করে বলি যে ধরো জি জে কে হচ্ছে একটা টেনজারের জেথ কেথ কম্পোনেন্ট। খুব মন দিয়ে শোনো, মেট্রিক ইনভার্স মেট্রিকের জেথ কেথ কম্পোনেন্ট নিয়েছি, তাই তো? মানে আমি বলবো যে মেট্রিকের এইটাকে তুমি বলতেই পারো যে মেট্রিক যে টেনজার কোয়ান্টিটি, মেট্রিক ইজ এ সেকেন্ড র্যাঙ্ক টেনজার। সেই মেট্রিক টেনজারের এটা কি কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট, কারণ দুটোই কন্ট্রাভেরিয়েন্ট নেওয়া হয়েছে, দুটো ইন্ডেক্সই কন্ট্রাভেরিয়েন্ট আছে, তাহলে মেট্রিক টেনজারের কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট সেখানে আছে। মেট্রিক টেনজারের কন্ট্রাভেরিয়েন্ট, দুটো ইন্ডেক্সই কন্ট্রাভেরিয়েন্ট পজিশনে আছে, মানে বেসিক্যালি ইনভার্স ম্যাট্রিক্সটার কথা, ইনভার্স মেট্রিকটার কথা বলছি। ম্যাট্রিক্স কি করে, সরি মেট্রিকের কাজ কি? ইন্ডেক্সকে ওঠানো বা নামানো। এখানে দুটোই ওপরে আছে, ধরো আমি একটা ইন্ডেক্সকে নামাতে চাইছি, কি দিয়ে করব? নামানোর কাজটা কে করে? নামানোর কাজটা করে যে লোয়ারিং কে করে না, জি এর লোয়ার কেস যে জিনিসটা, সে লোয়ারিং এর কাজ করে। ম্যাট্রিক কোভেরিয়েন্ট কম্পোনেন্ট অফ দ্য ম্যাট্রিক, সেটা কি করে? লোয়ারিং এর কাজ করে। তাহলে সেই লোয়ারিং এর কাজটা যদি একটা কম্পোনেন্ট মানে ভেক্টরের কম্পোনেন্টের উপর না করে, এখানে যেমন ভেক্টরের জন্য করেছি, কিন্তু ভেক্টর তো টেনজার, একটা ইন্ডেক্স আছে তাকে নামিয়েছে, এখানে দুটো ইন্ডেক্স আছে, তাহলে দুটো ইন্ডেক্সের মধ্যে একটা ইন্ডেক্সকে নামানোর জন্য আমি যদি এরকম একটা ধরো জি এম জে বলে একটাকে ব্যবহার করি, করতেই পারি। এই জিএমজে এর কাজ কি? জিএমজে তো মেট্রিক, এটা কি? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেট্রিক, যেটা কোভেরিয়েন্ট কম্পোনেন্ট অফ দ্য মেট্রিক। এটা কি করে? এটা হচ্ছে লোয়ারিং অপারেটর, তাই না? অপারেটর বলছি কেন, মানে এটা কোয়ান্টাম মেকানিক্স এর সেন্সে অপারেটর নয়, মানে এটা ইন্ডেক্স লোয়ারিং এর কাজ করে। ইনফ্যাক্ট এটাকে লোয়ারিং অপারেটর ভাবে কনফিউজিং ভাষায় না বলে বলি যে এটা কি করে? লোয়ার্স দ্য ইন্ডেক্স। কোন ইন্ডেক্সটাকে নামাবে? যে ইন্ডেক্সটা কন্ট্রাক্টেড, যে ইন্ডেক্সটা কন্ট্রাক্টেড আছে, যে ইন্ডেক্সটা রিপিটেড, সেই ইন্ডেক্সটাকে নামাবে। যে ইন্ডেক্সটা কন্ট্রাক্টেড সেই ইন্ডেক্সের জায়গায় এই জি এর অন্য ইন্ডেক্সটা এসে বসে গেল। যে আপার কেস ছিল তার জায়গায় আই লোয়ার কেসটা বসলো, কারণ কি জি এর একটা কন্ট্রাক্টেড হবে, বাকি পড়ে থাকা মালটা লোয়ার কেসে এসে বসবে। যেটা কন্ট্রাক্টেড সেটা তো ভোগে চলে গেল, তাহলে যে পড়ে থাকা মালটা সেটা লোয়ার কেসে এসে বসবে। তাহলে সাপোজেডলি কে মাথার উপরে দোতলার ডান দিকের ঘরে ছিল, সে তার দিকেই থাকবে, মানে যে যেটা ছিল দোতলার বাঁ দিকের ঘর, সে এখন কি করবে? একতলার বাঁ দিকের ঘরে নেমে আসবে। কি? কারণ যেহেতু কন্ট্রাক্ট নোটেশন অনুযায়ী আমি একই ভেক্টরের লোয়ার কেস লিখছিলাম, কাজে এ সিম্বলটা দিয়েই লিখছিলাম, আমি কিন্তু এ কে ঘোরাইনি। কেন? কারণ আসল ভেক্টর কোয়ান্টিটিটা তো এ, ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ এ, তার কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট, তার কোভেরিয়েন্ট কম্পোনেন্ট, এই দুটোই যেহেতু এ ভেক্টরেরই কম্পোনেন্ট, দুটোকে আমি এ সিম্বল দিয়ে লিখছি, আপার ইন্ডেক্স বা লোয়ার ইন্ডেক্স দিয়ে। এখানে মেট্রিক যে জি, সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিটা হচ্ছে জি, কাজেই সেটা দুটোই আপারে থাকলেও আমি জি লিখছি, দুটো লোয়ারে থাকলেও আমি জি লিখছি। তার মানে এরা তো সব একই জিনিস, কিন্তু দুরকম ভাবে কম্পোনেন্টস নেওয়া হয়েছে। একই মেট্রিকের কন্ট্রাভেরিয়েন্ট ইন্ডেক্সেস নেওয়া হয়েছে অথবা কোভেরিয়েন্ট ইন্ডেক্সেস নেওয়া হয়েছে, একই তো মেট্রিকটা তো আসলে ফিজিক্যাল জিনিসটা তো একই, সামথিং কানেক্টেড উইথ ট্রান্সফরমেশন, সরি কন্ট্রাভেরিয়েন্ট মেট্রিক, কোভেরিয়েন্ট মেট্রিক। এবার মেট্রিকদের যেহেতু কাজ হচ্ছে লোয়ারিং বা রেজিং অফ ইন্ডেক্স, এখানে একটা মেট্রিক কি করে? একটা ইন্ডেক্সকে লোয়ার করে। এই যে কোভেরিয়েন্ট মেট্রিক কি করে? একটা ইন্ডেক্সকে লোয়ার করলো, করে তার নাম এখন এম হয়ে গেল। এই অবধি বোঝা গেছে? যেহেতু একই জিটাকেই লিখছি, কাজে আমি জি সিম্বলটা দিয়ে লেখা উচিত। কাজেই আমি এখানে কি পেলাম, তার মানে ব্যাপারটা আমি জি এম কে পেলাম। রিলেশনটা কি দাঁড়ালো? যে জি এম জে কি করে? জি, এখানে কি আছে? জি জে কে থেকে যে ইন্ডেক্সটাকে লোয়ারিং করায় এই কন্ট্রাকশনের ফলে, যে ইন্ডেক্সে লোয়ারিং করে আমাকে জি এম কে এই কোয়ান্টিটিটা দেওয়ার কথা, তাই তো? এটাই তো নিয়ম অনুযায়ী আমার এটা হওয়া উচিত। এইটাকে লোয়ারিং করার অপারেটর হিসেবে ভাবছি, এইটা হচ্ছে যে টেনজার কোয়ান্টিটি যার ইন্ডেক্সকে লোয়ার করা হচ্ছে, এবং এটা হচ্ছে রেজাল্টেন্ট এর সঙ্গে রিলেটেড সেম টেনজার কোয়ান্টিটিটা, যার এখন ওই প্রথম ইন্ডেক্সটাকে লোয়ার করার ফলে একটা ডিফারেন্ট টাইপ অফ কম্পোনেন্ট তৈরি হয়েছে। মেট্রিকটা যেহেতু সেকেন্ড র্যাঙ্ক, তার যেহেতু দুটো ইন্ডেক্স আছে, কাজেই তাদের উপরে তোলার দুটো, উপরে তুলেও একটা জিনিস হতে পারে, একটা নিচে একটা উপরে, এরকম একটা জিনিস হতে পারে, অথবা প্রথমটা উপরে সেকেন্ডটা
একটা নিচে এটাও হতে পারে, এইগুলো সবই পসিবল। মনে আছে যে চৌকো বাক্স এঁকেছিলাম, এই যে দেখো GIJ, জি আপার কেস IJ, আর ওপরে নিচে নিচে ওপরে, পসিবল তো? যেহেতু সেকেন্ড র্যাঙ্ক, এটা তো ভেক্টর নয় যে দুটো পসিবল সিনারিও হবে, এখানে তো দুটোর বেশি পসিবল সিনারিও হবে। দুটো দোতলা একতলা দুখানে তো দুটো করে ঘর আছে। কি বোঝা যাচ্ছে? এরা সবাই সেম টেনজার কোয়ান্টিটি হুইচ ইজ মেট্রিক অফ দ্য স্পেস। এবার এইটা হচ্ছে বোথ কন্ট্রাভেরিয়েন্ট কোভেরিয়েন্ট, এটা হচ্ছে বোথ কন্ট্রাভেরিয়েন্ট, এটা হচ্ছে মিক্সড, এগুলোকে বলে মিক্সড টেনজার। মানে সেম টেনজার কিন্তু অন্যভাবে কম্পোনেন্টস নেওয়া হয়েছে, প্রথমটাকে কোভেরিয়েন্ট, সেকেন্ডটা কন্ট্রাভেরিয়েন্ট, অথবা প্রথমটা কন্ট্রাভেরিয়েন্ট সেকেন্ডটা কোভেরিয়েন্ট, যা খুশি নিতে পারি আমি। আসল কোয়ান্টিটিটা হচ্ছে জি, তার 4 রকম ভাবে এখানে আমি পসিবল কম্বিনেশন নিতে পারলাম। এই যে 4 রকম, একটা মেট্রিকের একটা টেনজার কোয়ান্টিটির যে 4 রকম পসিবল, বা তুমি বুঝতে পারছো যদি 3টে ইন্ডেক্স থাকে, ধরো AIJK, এবার তুমি একটা ধরো আই ওপরে আছে জে আর নিচে আছে, আর জে আর কে ওপরে তুলে দিলে, অথবা ধরো আই ওপরে আছে আর নিচে আছে, জে কে তুলে দিলে কে আবার নিচে আছে, অথবা আই কে ওপরে তুলে দিলে জে কে ওপরে কে নিচে থাকবে, এই অল এরকম আরো 10 রকম পসিবিলিটি হতে পারে। এরা সবাই কিন্তু ওই এ বলে একটা 3 র্যাঙ্ক টেনজার কোয়ান্টিটিকেই 3 র্যাঙ্ক টেনজারকেই রিপ্রেজেন্ট করছে। তাদের আলাদা আলাদা টাইপ অফ কম্পোনেন্টস নেওয়া হয়েছে। এই যে প্রত্যেকটা র্যাঙ্ক মানে কি কটা ইন্ডেক্স, টোটাল কটা ইন্ডেক্স, 1 2 3, এটা 3 র্যাঙ্ক মানে 3টে ইন্ডেক্স। 3টে ইন্ডেক্সের কোনটা উপরে কোনটা নিচে হবে তার অল পসিবল কম্বিনেশন সবাই সেম ফিজিক্যাল জিনিসটা রিপ্রেজেন্ট করে, বাট উইথ ডিফারেন্ট টাইপস অফ কম্পোনেন্টস টেকেন। বোঝা যাচ্ছে? স্যার বোঝা যাচ্ছে স্যার। এবং এই যে আলাদা আলাদা ভাবে নেওয়া, এগুলোকে বলে হচ্ছে অ্যাসোসিয়েটেড টেনজার্স বা অ্যাসোসিয়েটেড কম্পোনেন্টস। হ্যাঁ স্যার। এবার এই যে মেট্রিক, এইটাও মেট্রিক এটা মেট্রিক এরকম বললাম, আলাদা আলাদা কম্পোনেন্ট নেওয়া হচ্ছে বলে এরকম এলো। আর উল্টো এভাবে যদি ভাবি যে এই কোয়ান্টিটিটা অপারেট করছে, এই রে 1 সেকেন্ড, এইটা অপারেট করছে এই টেনজারের ওপর করে একটা ইন্ডেক্সকে নামিয়ে এনেছে, এরকম ভাবে যদি বলি তাহলে এটা হচ্ছে লোয়ারিং অপারেটর, এটা হচ্ছে দ্য টেনজার ইট অপারেটস অন, এন্ড দিস ইজ দ্য রেজাল্টেন্ট টেনজার। ইয়েস স্যার। এবার এই যে রেজাল্টেন্ট যে মালটা বেরোলো, এই যে রেজাল্টেন্ট টেনজারটা বেরোলো, এই রিলেশনটা কারেক্ট, আবার ওপরের এই রিলেশনটাও নিশ্চয়ই কারেক্ট, কারণ এটা তো বেসিক ডেফিনেশন। এবার ইন্ডেক্স গুলো কম্পেয়ার করে দেখো, মানে ইন্ডেক্স যদি আমি ওই আইজে জে কে টাকে ওই এম ফেম দিয়ে লিখতাম, তাহলে দেখো যেটা ডেল্টা আই কে সেটা বেসিক্যালি এই জি এর আপার কেস লোয়ার কেস এই জিনিসটা। তার মানে মেট্রিককে যদি তুমি মিক্সড টেনজার করে লেখো, একটা মেট্রিককে যদি মিক্সড টেনজার করে লেখো, হোয়াট ইউ গেট ইজ দ্য ক্রনিকাল ডেল্টা। মানে GKM এই যেটা লেখা হয়েছে মিক্সড, যেটা টেনজারের ম্যাট্রিক টেনজারকে তুমি যদি GMK এরম লেখো, which is this is nothing but delta MK। ম্যাট্রিক যেটা মেট্রিকের মিক্সড টেনজার ভার্সনটাকেই ক্রনিকাল ডেল্টা বলে। এই অবধি আজকে থাক, ঠিক আছে? মানে স্যার হুম, এই যে ক্রনিকাল ডেল্টাটা কি এরকম কোন একটা ম্যাট্রিক্স যেটার একটা এলিমেন্ট 1 বাকিগুলো সব 0? না, ডায়াগোনাল এলিমেন্ট গুলো 1। দেখো ক্রনিকাল ডেল্টা মানে কি, ডেল্টা 1 1 হচ্ছে 1, ডেল্টা 2 2 হচ্ছে 1, ডেল্টা 3। ক্রনিকাল ডেল্টা ইজ নাথিং বাট আইডেন্টিটি ম্যাট্রিক্স। তুমি যদি MR কে 1 2 3 ভাবো তাহলে 3x3 আইডেন্টিটি ম্যাট্রিক্স। তুমি যদি MK কে 4 ডাইমেনশনে ভাবো তাহলে 4x4। মানে বেসিক্যালি ডায়াগোনাল গুলো 1, অফ ডায়াগোনাল সবকিছু 0, তাই না? ক্রনিকাল ডেল্টা মানে কি, MR কে যখন সমান ভ্যালু হবে তার মানে ডায়াগোনাল এলিমেন্ট গুলো, সেগুলো যখন ডায়াগোনাল এলিমেন্ট গুলো হচ্ছে সব 1 হবে। ডেল্টা 1 1 টা 1, ডেল্টা 2 2 টা 1, ডেল্টা 3 3 টা 1, এরকম। ঠিক আছে? আচ্ছা স্যার আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রেও তো স্যার ওই ডায়াগোনাল গুলোই তো অন হয় স্যার, তাই তো আমি বলছি বাবা, স্যার আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে ডেল্টা একটা হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট গুলো 1, অফ ডায়াগোনাল গুলো 0। এবার সেটাকে যদি তুমি ম্যাট্রিক্স হিসেবে ম্যাট্রিক্স নোটেশনে ইন্ডেক্স দিয়ে লেখো, অর্থাৎ 1, মানে তুমি যদি এরকম লেখো, আইডেন্টিটি ম্যাট্রিক্স কে বিভিন্ন ভাবে লেখা যায়। ধরো এইরকম 1 এরকম ভাবে লিখে আইডেন্টিটি ম্যাট্রিক্স বোঝায়। তুমি ধরো বললে n × n আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার মানে হচ্ছে তুমি বোঝাচ্ছ বেসিক্যালি n ডিমেনশনাল 1 1 1 1 করে এরকম n ডিমেনশনাল বাকি সব 0, n/n ম্যাট্রিক্স, যার মধ্যে ডায়াগোনাল গুলো সব 1 আর অফ ডায়াগোনাল সমস্ত 0। আইডেন্টিটি এরকম ভাবে লিখে দেখায়। কোয়ান্টাম মেকানিক্সের রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সের বইতে যখন দেখবে তখন দেখবে আই বলে লিখছে হয়তো n × n বা 3 × 3 4 × 4 হোয়াটএভার। আর
নর্মালি কিন্তু এরা সবাই আসলে আদতে হচ্ছে বেসিক্যালি ডেল্টা আইজে টাইপের জিনিস, মানে ক্রনিকার ডেল্টা ফাংশন। সেটাকেই তুমি যারা ওপর নিচটাকে পাত্তা দিত না বিএসসি অব্দি, মানে তোমরা দিতে না, তখন এটাই তোমরা ডেল্টা আইজে লিখতে। অল অফ দিস আর সেম থিংস। এখানে আইজে এখানে হচ্ছে এন ক্রস এন টাইপের, মানে এন বা মানে 1 থেকে এন অব্দি আই আর জে এর ভ্যালু রান করবে। বুঝতে পারছো? ক্রনিকার ডেল্টা, আইডেন্টিটি ম্যাট্রিক্স সব একই জিনিস। ঠিক আছে, এবার ক্রনিকার ডেল্টাটা কি? ক্রনিকার ডেল্টা তো অঙ্কের ভাষায় তুমি বলছো, মানে ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করছো। সেটা হচ্ছে আসলে তোমরা যাকে এখানে মেট্রিক বলে দেখলে, সেই মেট্রিকের মিক্সড টেন্সার ভার্সন। জাস্ট একটা জিনিস লিখে দিই, ধরো এ আই জে কে এরকম আছে, আমি যদি এইটার থেকে ধরো আই ইন্ডেক্সটাকে তুলতে চাই, তাহলে আমি কি করব? জি আই এম নিয়ে আসবো। কি হবে? আই আই কন্ট্রাক্ট করবে, করে আই এর জায়গায় এ এম জে কে বসবে। এবার আমি যদি আরেকটা জেটাকেও তুলতে চাই, তাহলে কি করবো? আমি আরো একটা নিয়ে আসবো, জি ধরো জে এন। তাহলে কি হবে? আগের লাইনে অলরেডি জিআইএম ছিল, সেটা তো যেমন আছে থেকে গেল, এ আই জে কে। আরেকটা নিয়ে এসেছি, সেকেন্ড আরেকটা রেজিং নিয়ে এসেছি। সে কি করবে? এই জে এর সঙ্গে কন্ট্রাক্ট করবে, অলরেডি আই তো কন্ট্রাক্টেড আছেই, জে এর সাথে কন্ট্রাক্ট করবে, তাহলে এম অলরেডি উঠে রয়েছে আগের লেভেল থেকেই। এবার এখানে যে যে কন্ট্রাকশনের ফলে সেকেন্ড পজিশনটা এই জেটা উপরে উঠছে, এখন আগের বার আইটা উঠেছিল, এবার কে উঠবে, যে যে কন্ট্রাকশন হয় এন উঠবে, কে বসে থাকবে। ঠিক আছে, আমি যদি আরো এক পিস তুলতে চাই, এবার ধরো জি আমার কে আছে, তাহলে আমাকে কে এল ধরো নিয়ে এলাম। তাহলে আগের গুলো যেমন যেমন আছে জে এন আর জি আই এম রয়ে গেল, এ আই জে কে। এগুলো অলরেডি আই আই কন্ট্রাকশন হয়ে গেছে ফার্স্ট স্টেপে, যে যে কন্ট্রাকশন সেকেন্ড স্টেপে হয়ে গেছে, এবার কে কে কন্ট্রাকশন হবে। হয়ে গিয়ে কি দেবে? এ এম এন অলরেডি উঠেই রয়েছে এখানে, তাহলে কেটা এবারে উঠবে, এল হয়ে উঠবে। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা ইন্ডেক্সকে তোলার জন্য দেখো একবার করে মানে রেজিং এর মেট্রিকটা এসছে।